নমস্কার বন্ধু বান্ধবী এবং আমার শ্রদ্ধেয় বড়রা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, যখন কোনো মানুষ শূন্য থেকে নিজের সাম্রাজ্য গড়ে তোলে, তখন সেই সাফল্যের নেপথ্যে কারো না কারো বড় ত্যাগ মিশে থাকে। কিন্তু সেই মানুষটি যদি সফল হবার পর ওই ত্যাগী মানুষটিকে ভুলে যায় এবং টাকার অহংকারে অন্ধ হয়ে যায়, তবে তার পরিণতি কি হয়? আজ আমরা শুনব কানপুরের এক অতি সাধারণ ও সুসংস্কৃত মেয়ে লাবণ্যার গল্প, যে নিজের গয়না বন্ধক রেখে গঙ্গার ঘাটে রোদে পুড়ে ছাত্রদের টিফিন বানিয়ে নিজের গরিব স্বামীকে কানপুরের একজন বড় নামজাদা উকিল বানিয়েছিল। কিন্তু আজ সেই স্বামী যখন বড় গাড়ি আর ফ্ল্যাটের মালিক হল, তখন তার কাছে নিজের স্ত্রীর সাদাসিধে গ্রাম্য চালচলন চক্ষুশূল হয়ে উঠল। আমার এই হাই সোসাইটি জগতে থাকার যোগ্যতা তোর নেই, এই কথা বলে সে লাবণ্যার মুখের ওপর 1,00,000 টাকার চেক ছুঁড়ে মারল এবং তাকে পাকাপাকিভাবে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ফ্যামিলি কোর্টে টেনে নিয়ে গেল। ভাঙা মন আর চোখে জল নিয়ে লাবণ্যা যখন একটি সাধারণ সিটি বাসে করে কোর্টের দিকে যাচ্ছিল, তখন পথে এমন এক ঘটনা ঘটল যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে এক অপরিচিত বৃদ্ধ দাদুকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, আর সেই সামান্য সাহায্যই তার জীবনে এমন এক অভাবনীয় পরিবর্তন আনল যা সে স্বপ্নেও ভাবেনি। অহংকারী স্বামী যখন ভরা আদালতে লাবণ্যা এবং সেই বৃদ্ধকে ভিখারি মনে করে চরম অপমান করল, তখন বিধাতা এমন চাল চাললেন যে ওই বড় উকিলের কপালে ঘাম ফুটে উঠল এবং সবার সামনে তাকে হাঁটু গেড়ে বসতে হল। আসলে কোর্টে সেদিন কি ঘটেছিল? কে ছিলেন সেই রহস্যময় বৃদ্ধ? আর লাবণ্যার এই পরোপকারের ফল সে কিভাবে পেল, যা তার স্বামীর দম্ভ এক নিমেষে চূর্ণ করে দিল? কর্মফলের সঠিক হিসাব বুঝিয়ে দেওয়া এই রোমহর্ষক গল্পটি জানতে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। কানপুরের সাউথ সিটির সেই ১৪ তলার আলিশান ফ্ল্যাটের ব্যালকনিতে সকালের মিষ্টি রোদ এসে পড়েছিল। গঙ্গার বুক চিড়ে আসা শীতল হাওয়া বড় ফ্রেঞ্চ জানলা দিয়ে ঘরে ঢুকে আসছিল। কিন্তু সেই হাওয়ায় আজ আর কোনো স্নিগ্ধতা ছিল না, ছিল কেবল এক হাড় কাঁপানো অবজ্ঞা। লাবণ্যা জানলার বাইরে শূন্য দৃষ্টিতে বসেছিল। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু বুকের ভেতর হৃদয়ের যে টুকরোগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, তার শব্দ কেবল সেই শুনতে পাচ্ছিল। তার থরথর করে কাঁপতে থাকা হাতে কিছু কাগজপত্র ছিল, যাতে বড় বড় অক্ষরে ছাপা ছিল কানপুর জেলা ও দায়রা আদালত, ফ্যামিলি কোর্ট। ওটা ছিল ডিভোর্সের নোটিশ। যে মানুষটির সাথে সে ৭ জন্ম একসাথে থাকার অঙ্গীকার করেছিল, সেই মানুষটি আজ মাত্র ৭ বছরে কাগজের একটা টুকরোয় তার জীবনের দাম শূন্য করে দিল। ঠিক তখনই পাশে রাখা মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল। রাহুল নামে সেভ করা নম্বর থেকে একের পর এক মেসেজ আসছিল। লাবণ্যা ভারী মনে মোবাইলটা তুলে নিল। কাল সকাল ঠিক ১০টায় জেলা আদালতের কাছের ফ্যামিলি কোর্টে হাজির থাকবি। কোনো তামাশা না করে চুপচাপ কাগজে সই করে দিস। আমি এই ঝামেলাটা তাড়াতাড়ি শেষ করতে চাই। আর হ্যাঁ, আমার টাকা বা এই সাউথ সিটির বাড়ির ওপর অধিকার ফলানোর কথা একদম ভাবিস না। এই সব আমি নিজের কষ্টে গড়েছি। এই বাড়িতে থাকার বা আমার স্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা তোর নেই। ১,০০,০০০ টাকা দেব, ওটা নিয়ে চিরকালের মতো হরিপুরে চলে যাস। যোগ্যতা, এই একটা শব্দ লাবণ্যার বুকে তীরের মতো বিঁধল। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করল। তার চোখের সামনে ৭-৮ বছর আগের সেই দিনগুলো কোনো সিনেমার মতো ভেসে উঠতে লাগল। হরিপুরের এক অতি সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবার থেকে এসেছিল লাবণ্যা। হাতে সবুজ চুড়ি আর চোখে সুখের সংসারের স্বপ্ন নিয়ে সে রাহুলের স্ত্রী হয়ে কানপুরে পা রেখেছিল। কিন্তু তার শ্বশুরবাড়ি সাউথ সিটির এই আলিশান ফ্ল্যাট ছিল না। তা ছিল কানপুরের পুরনো জাজমাও এলাকার গঙ্গার ঘাটের পেছনের গলির এক অন্ধকার ১০ বাই ১০ ফুটের ঘর, যেখানে বর্ষায় ছাদ চুইয়ে জল পড়ত আর গ্রীষ্মে টিনের চাল উনুন বা ভাট্টির মতো তপ্ত হয়ে উঠত। পাড়ার কল থেকে জল আনার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। রাহুল তখন ওকালতি পড়ছিল। চোখে বড় স্বপ্ন থাকলেও পকেটে একটা পয়সা ছিল না। লাবণ্যা কোনোদিন অভিযোগ করেনি, আপনি শুধু নিজের পড়াশোনায় মন দিন, বাকিটা আমি সামলে নেব। এই দৃঢ় আশ্বাস সে রাহুলকে দিয়েছিল। কিন্তু পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে উঠল যে রাহুলের কলেজের ফি দেওয়ার মতো টাকাও ছিল না। এক রাতে রাহুল হতাশ হয়ে কেঁদে ফেলেছিল, লাবণ্যা, আমার স্বপ্ন বোধহয় অপূর্ণই থেকে যাবে। আমাকে পড়াশোনা ছেড়ে দিতে হবে।
কারণ আমার কাছে ফি দেওয়ার টাকা নেই। সেই রাতে লাবণ্যা তাকে নিজের আঁচলে আগলে নিয়েছিল। পরদিন সকালে রাহুল ঘুম থেকে ওঠার আগেই লাবণ্যা তার হরিপুর থেকে আনা লোহার সিন্দুকটা খুলল। বিয়ের সময় মা তাকে যে দুটো সোনার গয়না দিয়েছিলেন, দুটি চুড়ি আর একটি হার, সেগুলো বের করে আনল। গয়নাগুলো রাহুলের হাতে তুলে দেওয়ার সময় তার হাত সামান্যতনও কাঁপেনি। সে বলেছিল, এগুলো বিক্রি করে দিন, কিন্তু আপনার ওকালতি পড়া যেন বন্ধ না হয়। শোনা কি, আপনি বড় উকিল হলে তো আবার কেনা যাবে। কিন্তু শুধু কলেজের ফি দিলেই তো চলত না। মাসের খরচ, বইপত্রের খরচ সব পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। তখন লাবণ্যা এক বড় সিদ্ধান্ত নিল। গঙ্গার ঘাটে যারা পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে আসত, সেই ছাত্রদের জন্য সে টিফিন বা ডাব্বা বানানোর কাজ শুরু করল। হরিপুরের মুক্ত বাতাসে বেড়ে ওঠা লাবণ্যা নিজেকে ওই 10x10 ঘরের ধোঁয়াময় উনুনের সামনে বন্দি করে ফেলল। প্রতিদিন ভোর 4টেয় ঘুম থেকে উঠে নিজের হাতে ছ্যাঁকা লাগা সত্ত্বেও সে অত্যন্ত যত্ন করে রুটি তরকারির ডাব্বা বানাত। উনুনের শিখায় আর ধোঁয়ায় তার ফর্সা মুখ কালো হয়ে গিয়েছিল। আঙুলে পোড়া দাগ চিরস্থায়ীভাবে বসে গিয়েছিল। বর্ষায় ভিজতে ভিজতে বা কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে ছাত্রদের ঘরে ঘরে গিয়ে ডাব্বা পৌঁছে দিয়ে আসত। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে নিজের হাতে লোকের এঁটো বাসন মাজা বা কাপড় কাচার সময় সে কোনো দিন নিজের ভাগ্যকে দোষ দিইনি, কারণ সে সবই করছিল তার রাহুলের জন্য। রাহুল যখন গভীর রাত পর্যন্ত চোখের পাতা এক না করে পড়াশোনা করত, লাবণ্যা তার পাশে বসে তাকে গরম চা করে দিত। রাহুল তখন লাবণ্যার রুক্ষ হয়ে যাওয়া হাতগুলো নিজের হাতে নিয়ে বিশ্বাস ভরে বলত, লাবণ্যা, আজ তুই আমার জন্য যে কষ্ট করছিস না, তা আমি কোনো দিন ভুলব না। দেখিস, একদিন আমি অনেক বড় উকিল হব। তোকে কানপুর শহরে রানীর মতো রাখব। তোর নিজের গাড়ি হবে, ফ্ল্যাট হবে, সব হবে। আর সত্যিই রাহুল বড় উকিল হল। ওকালতি পরীক্ষায় পাশ করার পর সে একটা বড় ল ফার্মে জুনিয়র হিসাবে কাজ শুরু করল। তার কথা বলার ভঙ্গি আর বুদ্ধির জোরে সে খুব অল্প সময়েই খ্যাতি অর্জন করল। রাহুল সিনহা নামটা কানপুরের আইন মহলে সম্মানের সঙ্গে নেয়া হতে লাগল। জাজমাউয়ের সেই ছোট ঘর পেছনে পড়ে রইল, আর সাউথ সিটির এই 14 তলার আলিশান ফ্ল্যাট তার জায়গা নিল। দরজায় দামি গাড়ি এলো, রাহুলের শরীরে উঠল দামি বিদেশি ব্র্যান্ডের স্যুট। কিন্তু এই জাঁকজমকপূর্ণ যাত্রায় লাবণ্যা যেন কোথাও পেছনেই রয়ে গেল, অথবা বলা ভালো, রাহুল ইচ্ছেকৃতভাবেই তাকে পেছনে ফেলে দিল। টাকা আর খ্যাতি মাথায় চড়ার পর রাহুলের কাছে লাবণ্যার এই সাদাসিদে ভাবটা এখন গ্রাম্য মনে হতে লাগল। তার হরিপুরের টান মেশানো ভাষা, সাধারণ পোশাক আশাক সবকিছু নিয়ে সে লজ্জিত বোধ করতে শুরু করল। বড় ল ফার্মের পার্টিতে বা নামজাদা উকিলদের হাইফাই ডিনারে সে লাবণ্যাকে কোনোদিন সঙ্গে নিয়ে যেত না। তুই ওখানে গিয়ে কি করবি? তুই তো ইংরেজি বলতে পারিস না। আমার ক্লায়েন্টদের সামনে আমাকে অপ্রস্তুত করিস না। তুই বাড়িতেই থাক, সেটাই তোর জন্যে ভালো। এই ধরনের কথা এখন তার রোজকার অভ্যেস হয়ে গিয়েছিল। যে হাতগুলো ডাব্বা বানিয়ে তাকে আজ এই শিখরে পৌঁছে দিয়েছিল, সেই হাতগুলোই আজ তার কাছে খসখসে আর বিসিদৃশ মনে হতে লাগল। তার অফিসের আধুনিক এবং গড়গড় করে ইংরেজি বলা বান্ধবীদের সামনে লাবণ্যাকে তার আনফিট মনে হল। রোজ রাতে মদ্যপান করে বাড়ি ফেরা, তুচ্ছ কারণে লাবণ্যাকে অপমান করা, আর শেষে আমাদের চিন্তাভাবনা মেলে না, তুই আমার স্ট্যাটাসের যোগ্য নোস, এই অজুহাতে সরাসরি ডিভোর্স নোটিশ তার হাতে ধরিয়ে দিল। মোবাইলে আসা রাহুলের শেষ মেসেজটা লাবণ্যার চিন্তায় ছেদ ঘটাল। তৈরি থাকিস কাল, আর 1,00,000 টাকা তোর মতো মহিলার জন্যে অনেক বেশি। কৃতজ্ঞ থাক যে আমি তোকে এটা দিচ্ছি। লাবণ্যার ঠোঁটের কোণে এক তিক্ত হাসি ফুটে উঠল। যে মানুষটা তার শরীরের সোনার গয়না বেচে নিজের সাফল্যের সিঁড়ি তৈরি করেছে, যে তার তারুণ্য, পরিশ্রম আর ঘামকে পুড়িয়ে নিজের সাম্রাজ্য বানিয়েছে, সে আজ তাকে 1,00,000 টাকার দয়া দেখাচ্ছে। হঠাৎ লাবণ্যার চোখের জল থেমে গেল। দুঃখ আর নিরাশার জায়গায় এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরির স্ফুলিঙ্গ জন্ম নিল। সে হরিপুরের মাটির মেয়ে। কারো দরজায় লাচার হয়ে দাঁড়িয়ে থাকা
তার রক্তে নেই। রাহুল হয়তো ভেবেছিল সে কাঁদবে, কাকুতি মিনতি করবে, তার পায়ে পড়ে ক্ষমা চাইবে, কিন্তু লাবণ্যা ঠিক করে নিল আর নয়। সে জানলার বাইরে তাকাল। কানপুরের আকাশ পরিষ্কার ছিল। সে দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছল। রাহুলের টাকা, তার মিথ্যে আভিজাত্য আর এই প্রাণহীন ঘরের আর কোনো প্রয়োজন তার নেই, কিন্তু নিজের আত্মসম্মান রাস্তায় বিসর্জন দিয়ে সে মুখ বুজে হরিপুরে ফিরে যাবে না। সে উঠে দাঁড়াল এবং বেডরুমে গেল। আলমারিতে রাহুলের কিনে দেওয়া হাজার হাজার টাকার দামি শাড়ি ঝুলছিল, যা কেবল দুনিয়াকে দেখানোর জন্য ছিল। লাবণ্যা সেই শাড়িগুলোতে হাতও দিল না। সে আলমারির একদম নিচের তাকটা খুলল। সেখান থেকে একটা পুরনো বিবর্ণ কাপড়ের ব্যাগ বের করল। এটা সেই ব্যাগ যেটা নিয়ে সে গঙ্গার ঘাটে ডাব্বার সওদা করতে যেত। সে তার ২-৩টে সাধারণ সুতির ড্রেস আর মায়ের দেওয়া সেই স্মৃতিগুলো ব্যাগে ভরে নিল। লাবণ্যা তার মায়ের দেওয়া একটি পুরনো শাড়ি আর কিছু ব্যক্তিগত জিনিস সেই ব্যাগে ভরে নিল। রাহুলের দেওয়া মঙ্গলসূত্র ছাড়া শরীরের একটা গয়নাও সে সাথে নিল না। সে মনে মনেই বিড়বিড় করে বলল, রাহুল, তোমার? ওই ১,০০,০০০ টাকার খিদে আমার নেই, কিন্তু আমার পরিশ্রম, আমার ত্যাগ আর আমার অস্তিত্বের যে অপমান তুমি করেছ, তার হিসাব কাল ওই কোর্টে নিশ্চয়ই হবে। সে ব্যাগের চেনটা টেনে বন্ধ করল। এখন তার চোখে গতকালের সেই অসহায় লাবণ্যা ছিল না, বরং আগামীকালের ঝড়ের মোকাবিলা করার জন্য এক রণরাগিনী দাঁড়িয়েছিল। আগামী সকাল রাহুল সিনহার জীবনে কি নিয়ে আসতে চলেছে তার বিন্দুমাত্র ধারণাও কারো ছিল না। রাতটা কোনোক্রমে কেটে গেল। লাবণ্যার চোখে এক মুহূর্তের জন্য ঘুম আসেনি। সকাল ৮টা বাজল। সাউথ সিটির সেই আলিশান বাড়িতে আজ রোজকার মতো ব্যস্ততা ছিল না। রাহুল আজ খুব সকালেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। যাওয়ার সময় সে গ্যারেজ থেকে তার ঝকঝকে রঙের দামি গাড়িটা নিয়ে গেল। যাওয়ার সময় সে লাবণ্যাকে সে একটা কথাও বলেনি, শুধু সশব্দে দরজাটা বন্ধ করে চলে গেল। লাবণ্যা তার সেই পুরনো কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল। বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে সে একবার সেই বিশাল বসার ঘরের দিকে তাকাল। যে বাড়ির দেওয়াল সে নিজের হাতে সাজিয়েছিল, যে বাড়িতে সে নিজের সংসারের স্বপ্ন দেখেছিল, সেই বাড়িটাই আজ তার কাছে এক অচেনা কারাগারের মতো মনে হচ্ছিল। সে দরজা টেনে বাইরে বেরিয়ে এলো। জাজমাওয়ের সেই 10x10 ঘরের সমস্ত পরিশ্রম সার্থক হয়েছে। গাড়ির এসির ঠান্ডা হাওয়া তার চোখে মুখে লাগছিল, আর রাহুল গর্বের সাথে তার হাত ধরে বলেছিল, লাবণ্যা, এই সব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে। আজ কিন্তু সে ওই একই রাস্তায় রোদের ঝলসানি সয়ে এক সাধারণ সিটি বাসের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। স্বামীর গাড়ির কাঁচ নামিয়ে পৃথিবীকে দেখার অভ্যাস হয়ে যাওয়া লাবণ্যাকে আজ বাস্তবতার রাস্তার ধুলোবালি থেকে নিতে হচ্ছিল। ২৫ মিনিটের অপেক্ষার পর দূর থেকে একটা সবুজ রঙের সিটিলিংক বাস আসতে দেখা গেল। বাসের বোর্ডে লেখা ছিল, সাউথ সিটি থেকে জেলা আদালত। বাস স্টপেজে থামার আগেই মানুষের হুড়োহুড়ি শুরু হয়ে গেল। বাসটা আগে থেকেই ভিড়ে ঠাসা ছিল, পাদানিতে দাঁড়ানোর মতো জায়গাও ছিল না। দরজা খুলতেই ভেতর থেকে কন্ডাক্টরের কানপুরি ভাষার কর্কশ চিৎকার শোনে নেন, চলুন ভাই, ভেতরে চলুন, সামনে জায়গা ফাঁকা আছে। এমাসি, দরজায় দাঁড়াবেন না, ভেতরে সরুন, চলুন, আদালত আদালত। লাবণ্যা সেই দৃশ্য দেখে শিউরে উঠল। গত ৫-৬ বছরে সে কোনোদিন বাসে যাতায়াত করেনি, কিন্তু আজ কোনো উপায় ছিল না। সে আপ্রাণ চেষ্টা করে সেই ভিড়ের মধ্যে ঢুকল। পেছন থেকে কেউ একজন ধাক্কা দিল, আর সে কোনো ক্রমে বাসের প্রথম পাদানিতে উঠল। টিকিট টিকিট, তাড়াতাড়ি টিকিট কাটুন। বাসের পরিবেশ ছিল আক্ষরিক অর্থেই দম বন্ধ করা। সকাল হলেও জানলা দিয়ে আসা রোদ আর ভেতরে থাকা ৫০-৬০ জন মানুষের নিঃশ্বাসের তাপে বাসটা একটা জ্বলন্ত চুল্লির মতো তেতে উঠেছিল। মানুষের গায়ের ঘামের গন্ধ আর কারো মেখে আসা সস্তা পারফিউমের উগ্র গন্ধ নাকে আসছিল। লাবণ্যার কপালে ঘামের ফোঁটা জমতে শুরু করল। সে একটা পাদানিতে কোনোমতে ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়েছিল। প্রতিবার ব্রেক কষলেই পেছন থেকে মানুষের ধাক্কা আসছিল, আর সে সামনের মানুষের গায়ে গিয়ে পড়ছিল। আরে ভাই, একটু দেখে চালান না, মানুষ বোঝাই করেছেন না জানোয়ার, কেউ একজন ড্রাইভারের ওপর চেঁচাচ্ছিল। লাবণ্যার সেই পুরনো কাপড়ের ব্যাগটা ভিড়ের চাপে পিষ্ট হচ্ছিল, কিন্তু সে ব্যাগটাকে নিজের বুকের সাথে শক্ত করে ধরে রেখেছিল, যেন ওই ব্যাগটাই ছিল তার শেষ সম্বল, তার আত্মসম্মান, যা সে কারো পায়ের তলায় পিষ্ট হতে দিতে চাইছিল না।
বাসটা রেলওয়ে স্টেশনের সিগন্যালে থামল। ইঞ্জিনের সেই ঘর ঘর আওয়াজ আর থরথনি লাবণ্যার পায়ের তলা দিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ছিল। কিন্তু সেই বাসের ইঞ্জিনের চেয়েও দ্রুত গতিতে তার হৃৎপিণ্ড ধড়ফড় করছিল। যতই আদালত স্টপেজ কাছে আসছিল, ততই তার মনের ভয় এক বিশাল আকার ধারণ করছিল। কোর্ট বা আদালত, এই শব্দটাই সাধারণ মানুষের মনে ত্রাস সৃষ্টি করে। লাবণ্যার মতো হরিপুরের এক সুসংস্কৃত মেয়ে কোনোদিন পুলিশ স্টেশনের সিঁড়িও চড়েনি। যার জীবন শুধু রান্নাঘর আর স্বামীর যত্ন আত্মিতেই কেটেছে, তাকে আজ সরাসরি ফ্যামিলি কোর্টের আঙিনায় দাঁড়াতে হবে। কি হবে সেখানে? রাহুল কেমন ব্যবহার করবে? তার সেই কালো কোট পরা, গড়গড় করে ইংরেজি বলা বন্ধু আর জুনিয়র উকিলরা তাকে কিভাবে ঘিরে ধরবে? তুমি একটা পয়সারও অধিকারী নও, তোমার কোনো যোগ্যতা নেই। রাহুলের রাতের সেই মেসেজগুলো তার চোখের সামনে ভেসে উঠছিল। কোর্টে বিচারকের সামনে রাহুল নিশ্চয় তাকে অপমান করবে। তার অশিক্ষিত হওয়া বা তার সাদাসিধে চালচলনের প্রকাশ্যে নিলাম করবে। সে প্রমাণ করে ছাড়বে যে লাবণ্যা কার জন্য কতটা আনফিট। এই কথাগুলো ভাবতেই লাবণ্যার গায়ে কাঁটা দিয়ে উঠল। বাসের জানলা দিয়ে আসা গরম হাওয়া তাকে এখন ঝলসাতে শুরু করেছিল। তার বুক ধরফর করছিল আর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সে আশেপাশে তাকাতে লাগল। বাসে প্রত্যেকের নিজের নিজের জীবন চলছিল। কেউ কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল, কেউ মোবাইলে রিলস দেখে হাসছিল, আবার একজন বৃদ্ধা চোখ বন্ধ করে ভগবানের নাম জপছিলেন। সবার জীবন কত স্বাভাবিকভাবে চলছিল, শুধু তার জীবনটাই এক নিমেষে তছনছ হয়ে গিয়েছিল। এক সময় যে হাতে সে শত শত ছাত্রের ডাব্বা বানিয়েছিল, যে হাতে গরমের ছ্যাঁকা শোয়ে সে স্বামীর ক্যারিয়ার গড়েছিল, আজ সেই হাতগুলোই একটা শূন্য কাপড়ের ব্যাগ আঁকড়ে ধরে বাসের ভিড়ে নিজের ভারসাম্য সামলানোর এক করুণ চেষ্টা করছিল। হঠাৎ একটা বড় গর্তে চাকা পড়তেই বাসটা সজোরে কেঁপে উঠল। লাবণ্যার ভারসাম্য বিগড়ে গেল। সে পাশের একজনের গায়ে গিয়ে পড়তে পড়তে কোনো মতে সামলে নিল। কি মাসি, ঠিক করে দাঁড়াতে পারেন না? সকাল সকাল ধাক্কা মারছেন? সেই লোকটা প্রচণ্ড রাগে বলে উঠল। লাবণ্যা শুধু ক্ষীণ স্বরে বলল, সরি ভাই। সে মাথা নিচু করে নিল। চোখের কোণে জমে ওঠা জল সে ওড়নার আঁচল দিয়ে মুছে ফেলল। ভেতরের দমবন্ধ অবস্থা আর বাইরের এই অপমান, উভয় সংকটে সে যেন পিষ্ট হচ্ছিল। বুকে এক অদ্ভুত ধড়ফড়ানি থাকলেও সে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলাল। মনে মনে নিজেকে কড়া শাসনে বলল, যাই হয়ে যাক, আজ রাহুলের সামনে কাঁদব না। আমার চোখের জল দেখে ওকে শান্তি পেতে দেব না। বাস অশোক স্তম্ভের সিগন্যাল পেরিয়ে আদালতের দিকে ঘুরে গেল। এখন কোর্ট একদম কাছেই ছিল। সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাসের জানলা দিয়ে লাবণ্যা দেখতে পেল উকিলদের আনাগোনা শুরু হয়ে গেছে। কালো কোট, গলায় সাদা ব্যান্ড ঝোলানো উকিলরা স্কুটারে করে এদিক সেদিক যাচ্ছিলেন। লাবণ্যা বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখছিল সেই পরিচিত জগৎ, যা সে নিজের ত্যাগের বিনিময়ে রাহুলকে উপহার দিয়েছিল। আজ সেই জগতই যেন তাকে গিলে ফেলার জন্য ওত পেতে বসে আছে। দূর থেকে কানপুর জেলা ও দায়রা আদালতের বড় সাইনবোর্ডটা চোখে পড়তেই তার বুকটা কেঁপে উঠল। আদালতের ঠিক আগের স্টপেজে বাসটা প্রচণ্ড এক শব্দে ব্রেক কষে থামল। লাবণ্যাকে পরের স্টপেজে, অর্থাৎ একদম কোর্টের সামনে নামতে হতো, তাই সে ভিড় ঠেলে দরজার কাছে এসে আগেই দাঁড়িয়েছিল। সিগন্যাল আর ট্রাফিকের কারণে এমনিতেই বাসের অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই ড্রাইভার আর কন্ডাক্টর দুজনেই বেশ মেজাজ হারিয়েছিল। তাড়াতাড়ি নামুন, তাড়াতাড়ি নামুন, পেছনে সরুন! কন্ডাক্টরের ঘড়ঘড়ে চিৎকার বাসের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক সেই সময় ফুটপাত থেকে একজন বৃদ্ধ ভদ্রলোক বাসে ওঠার জন্য দরজার কাছে এগিয়ে এলেন। বয়স আন্দাজ ৭০-৭৫ হবে। পরনে একটা সাধারণ বারবার কাঁচা কিন্তু পরিপাটি ইস্ত্রি করা সাদা সুতির শার্ট আর কালচে রঙের পুরনো ধাঁচের প্যান্ট। মাথার চুলগুলো একদম ধবধবে সাদা, কিন্তু খুব সুন্দরভাবে আঁচড়ানো। মুখে বলিরেখার ছাপ থাকলেও মোটা চশমার ফ্রেমের আড়াল থেকে উঁকি দেওয়া চোখ দুটো ছিল তীক্ষ্ণ। এক হাতে কাঠের বাঁটোয়ালা একটি পুরনো ছাতা, যা তিনি লাঠির মতো ভর দিয়ে এগোচ্ছিলেন। আজোবা দাদু নিজের কাঁপানো হাতে বাসের দরজার হাতলটা ধরলেন এবং অনেক কষ্টে এক পা বাসের উঁচু পদানিতে রাখলেন। তার বয়স আর শরীর তাকে সাথ দিচ্ছিল না, তবুও তিনি নিজেকে ওপরে টেনে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু তার দ্বিতীয় পাটি পাদানিতে পড়ার আগেই বাসের পেছন থেকে কন্ডাক্টর ডবল বেল বাজিয়ে দিল। চলুন ওস্তাদ, বাড়িয়ে দিন! ড্রাইভার পেছনে না তাকিয়েই অত্যন্ত নির্দয় আর অবহেলার সাথে ক্লাচ ছেড়ে বাসের গতি বাড়িয়ে দিল।
পরের দৃশ্যটা লাবণ্যার চোখের সামনে কোনো সিনেমার মতো ধীর গতিতে ঘটতে লাগল। বাসের সেই হঠাৎ প্রাণঘাতী ঝাঁকুনিতে দাদুর হাতের ধরা আলগা হয়ে গেল। তার ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেল এবং পাটি পাদানি থেকে পিছলে গেল। হাতের সেই পুরনো ছাতাটা ছিটকে বাসের লোহার মেঝেতে আছড়ে পড়ল। মাধ্যাকর্ষণের নিয়মে তার সেই বৃদ্ধ ও অশক্ত শরীরটা সরাসরি পেছনের পিচ ঢালা রাস্তার দিকে আছড়ে পড়তে লাগল। বাসের গতি বাড়ছিল, আর দাদু বাস থেকে বাইরের হাওয়ায় যেন ছুঁড়ে ফেলা হচ্ছিলেন। দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে পিচ রাস্তায় মাথা ঠোকে তার ঘটনাস্থলেই মৃত্যু ঘটবে। আশেপাশে দাঁড়িয়ে থাকা শক্তপোক্ত পুরুষ যাত্রী বা রাস্তা দিয়ে যাওয়া পথচারী সবাই যেন আড়ষ্ট হয়ে গেল। কারো মুখ থেকে কোনো শব্দ বের হলো না, কারো হাত সাহায্যের জন্য এগিয়ে এলো না। মানুষ শুধু বড় বড় চোখ করে দৃশ্যটা দেখতে লাগল। কিন্তু ঠিক সেই মুহূর্তে নিজের দুঃখ আর ভয়ে ডুবে থাকা লাবণ্যার ভেতরের সহজাত মানবতা আর তৎপরতা জেগে উঠল। নিজের ডিভোর্সের নোটিশ, কোর্টের ভয়, রাহুলের অপমান সবকিছু সে সেই এক মুহূর্তের জন্য ভুলে গেল। নিজের বুকের কাছে জাপটে ধরে রাখা সেই কাপড়ের ব্যাগটা সে এক ঝটকায় বাসের মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। নিজের জীবন বিপন্ন করে বাসের খোলা দরজা দিয়ে সে অনেকটা বাইরে ঝুঁকে পড়ল এবং হাওয়ায় ভাসতে থাকা দাদুর হাতটা বিদ্যুতের গতিতে ধরে ফেলল। আজোবা! লাবণ্যার মুখ দিয়ে এক তীব্র চিৎকার বেরিয়ে এলো। তার দুহাতের মুঠো দাদুর কবজির চারপাশে শক্ত করে জেঁকে বসল। এক হাতে সে দরজার রডটা ধরে রেখেছিল, আর অন্য হাতে দাদুর শরীরের পুরো ওজন বইছিল। চলন্ত বাস থেকে বাইরে ঝুলে থাকা দাদুর সব ভার লাবণ্যার নাজেহাল কাঁধের উপর এসে পড়ল। তার হাতের শিরাগুলো যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হল। শাড়ির আঁচল কাঁধ থেকে কখন খসে পড়ে গিয়েছিল তার হুঁশ ছিল না। ড্রাইভার, গাড়ি থামান, গাড়ি থামান! সে আপ্রাণ চিৎকার করতে লাগল। ভয়ে তার চোখ দুটো বড় হয়ে গিয়েছিল। তার চিৎকার আর মানুষের হট্টগোলে শুনে শেষ পর্যন্ত ড্রাইভার কষে ব্রেক মারল। গাড়ি থামতেই লাবণ্যা নিজের শরীরের সমস্ত অবশিষ্ট শক্তি এক করে দাদুকে সজোরে বাসের ভেতর টেনে নিল। দাদু আর লাবণ্যা দুজনেই বাসের পাদানিতে সশব্দে আছড়ে পড়লেন। পুরো বাসের মধ্যে এক মুহূর্তের জন্য শ্মশান নীরবতা নেমে এলো। লাবণ্যা হাঁপাচ্ছিল, তার হৃৎপিণ্ড যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে এমন গতিতে ধড়ফড় করছিল। কপালে ঘামের ফোঁটা জমেছিল। সে ওই অবস্থাতেই তাড়াতাড়ি উঠে দাদুকে সামলে নিল। দাদু, দাদু, আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো? সে কাঁপানো হাতে দাদুর গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে জিজ্ঞেস করল। ড্রাইভার নিজের সিট থেকেই ঘাড় ঘুরিয়ে দেখল এবং অত্যন্ত নির্লজ্জের মতো চিৎকার করে বলল, ঠিক করে উঠতে পারেন না? বুড়ো মানুষদের কি মরার জন্য আমাদের গাড়িগুলোই চোখে পড়ে? মরার শখ থাকলে ঘরে গিয়ে মরুন। লাবণ্যা ওই ড্রাইভারের দিকে এক জ্বলন্ত দৃষ্টিতে তাকালো, কিন্তু এই মুহূর্তে দাদুর অবস্থা দেখা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। দাদু তখনও জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন, কিন্তু তিনি সুরক্ষিত ছিলেন। লাবণ্যা তার নিচে পড়ে থাকা ছাতাটা তুলে দিল এবং তাকে ভর দিয়ে দাঁড় করালো। সে আশেপাশে তাকিয়ে দেখল দাদুর বসার জন্য একটা জায়গা দরকার। তার নজর গেল সামনের সিনিয়র সিটিজেনদের জন্য সংরক্ষিত সিটটার দিকে। সেখানে ২০-২২ বছরের এক অহংকারী যুবক কানে বড় বড় হেডফোন লাগিয়ে মোবাইলে কোনো এক গেম খেলতে মগ্ন ছিল। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও সে একবারও ঘাড় ঘুরিয়ে দেখার প্রয়োজন বোধ করেনি। পায়ে দামি জুতো আর গায়ে ব্র্যান্ডেড টি শার্ট। সে চুইংগাম চিবোতে চিবোতে মোবাইলের স্ক্রিনে আঙুল চালাতে ব্যস্ত ছিল। লাবণ্যার ভেতরের ক্ষোভ এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সকাল থেকে রাহুলের দম্ভ, রাস্তার মানুষের কটু কথা আর এখন এই ড্রাইভারের উদ্ধত আচরণে তার মনের ভেতরে লাভা টকবক করছিল। সে দাদুকে এক হাতে ধরল এবং ওই যুবকের সামনে গিয়ে দাঁড়াল। ও দাদা! লাবণ্যার গলার আওয়াজ বাসের ইঞ্জিনের শব্দকেও ছাপিয়ে গেল। যুবকটি কপালে ভাঁজ ফেলে একটা হেডফোন কান থেকে সরিয়ে উপরে তাকাল। কি হয়েছে? সে অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে বলল। উঠুন এখান থেকে! লাবণ্যা চোখ বড় বড় করে অত্যন্ত কড়া আর স্পষ্ট ভাষায় ধমকে উঠল। এটা বয়স্কদের জায়গা, দেখতে পাচ্ছেন না? একজন মানুষ বাস থেকে পড়ে মরতে মরতে বেঁচে গেল আর আপনি মোবাইলে গেম খেলছেন? একটুও লজ্জা করে না আপনার? আগে উঠুন এখান থেকে! তার গলার স্বরে সেই অভাবনীয় রুদ্রমূর্তি দেখে পুরো বাস নিস্তব্ধ হয়ে গেল। যুবকটি হয়তো পাল্টা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু লাবণ্যার চোখে সেই ধিকি ধিকি আগুন আর তার আক্রমণাত্মক ভঙ্গি দেখে তার কথা আটকে গেল। সে মুখ বুঝে মোবাইলটা পকেটে পুরে উঠে দাঁড়াল এবং বাসের পেছনের দিকে গিয়ে দাঁড়াল। লাবণ্যা অত্যন্ত শ্রদ্ধার সাথে দাদুকে সেই জায়গায় বসাল। বসুন দাদু, শান্ত হয়ে শ্বাস নিন। জল দেব? সে অত্যন্ত মায়া ভরে জিজ্ঞেস করল। সে নিজের পড়ে থাকা ব্যাগটা তুলে নিল এবং দাদুর পাশেই দাঁড়িয়ে রইল। দাদু সিটে বসে একটা দীর্ঘ শ্বাস ফেললেন এবং নিজের জামাকাপড় একটু ঠিকঠাক করলেন।
মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতো এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও তার মুখে কোনো আতঙ্কের চিহ্ন ছিল না বা হাত পা কাঁপছিল না, বরং তার চেহারায় ছিল এক অসাধারণ এবং গভীর প্রশান্তি। তার পুরো চশমার ফ্রেমের পেছন থেকে দেখা চোখ দুটো ছিল কোনো গভীর সরোবরের মতো স্থির। ওপর থেকে দেখলে তাকে সাধারণ পুরনো পোশাকে কোনো এক গরিব দাদু বলে মনে হতে পারত, কিন্তু তার বসার ধরন, তার চাহনি আর তার সামগ্রিক অস্তিত্বে এমন এক গাম্ভীর্য ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না, যেন পুরো পৃথিবীকে আগলে রাখার মতো এবং পৃথিবীর ন্যায় বিচার করার মতো এক অন্যরকম আভা তাকে ঘিরেছিল। তিনি ছিলেন বিচারপতি শ্যামলাল বর্মা। লাবণ্যা বা বাসের অন্য কেউ সেটা জানত না, কিন্তু তার সেই তেজ অনুভব করা যাচ্ছিল। শ্যামলাল নিজের তীক্ষ্ণ অথচ শান্ত দৃষ্টি লাবণ্যার উপর রাখলেন। বাঁচিয়ে দিলি রে মা, একেবারে সাক্ষাৎ ভগবানের মতো ছুটে এলি। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত গম্ভীর, কিন্তু সমানভাবে স্নেহমাখা। সেই গলায় এক অদ্ভুত জোর আর কৃতজ্ঞতা, দুটোই একসাথে মিশেছিল। লাবণ্যা শুধু মাথা নাড়ল এবং একটা ম্লান হাসি মুখে আনার চেষ্টা করল। শ্যামলালের অভিজ্ঞ নজর লাবণ্যার মুখে ঘুরপাক খাচ্ছিল। একজন নিপুণ বিচারকের দৃষ্টি মানুষের মুখ পড়তে কোনোদিন ভুল করে না। তিনি মুহূর্তেই বুঝে গেলেন যে এই মেয়েটি এখন এক বিরাট বীরত্বের কাজ করেছে। নিজ জীবন বাজি রেখে এক অচেনা বৃদ্ধকে বাঁচিয়েছে। তার মুখে এক নিষ্পাপ সারল্য আছে, কিন্তু তার চোখে জমে আছে এক পাহাড় প্রমাণ দুঃখ। সারা রাত কান্নার ফলে ফুলে ওঠা সেই চোখ, ম্লান হয়ে যাওয়া মুখের ছটা, কাঁধে ঝোলানো সেই পুরনো কাপড়ের ব্যাগ আর তার থরথর করে কাঁপা হাত, এসব কিছুই শ্যামলালের নজর এড়াল না। তিনি বুঝতে পারলেন, এই মেয়েটি এখন আমার প্রাণ বাঁচাল ঠিকই, কিন্তু সে নিজে ভেতর থেকে কোথাও পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। বাইরে কানপুরের রোদ আরও তেতে উঠল। বাস এখন আদালতের প্রধান স্টপেজের দিকে ঘুরছিল। এক অভাবনীয় ঘটনার মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন দুই জগতের মানুষের মধ্যে এক অটুট বন্ধন তৈরি হয়ে গেল। একদিকে এক ঘরোয়া সাধারণ গৃহবধূ, যার জীবন ধ্বংসের মুখে, আর অন্যদিকে আইনের জগতের এক বিশাল ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত এক বিচারপতি। বাসের জানলা দিয়ে আসা হাওয়ায় লাবণ্যার মুখের ওপর এসে পড়া চুলের গোছাগুলো সে কানের পেছনে গুজে দিচ্ছিল। দাদু এখন পুরোপুরি সামলে উঠেছিলেন। তার শ্বাসের গতি স্বাভাবিক হয়ে গিয়েছিল। তিনি তার কাঠের বাঁটওয়ালা ছাতাটি দুহাতে শক্ত করে ধরে রেখেছিলেন। কিছুক্ষণ এমন নীরবতা কাটার পর দাদুর তীক্ষ্ণ ও অভিজ্ঞ দৃষ্টি লাবণ্যার মুখটা খুঁটিয়ে দেখছিল। তিনি দেখলেন যে এই মেয়েটি মাত্র একজন মানুষের প্রাণ বাঁচিয়েছে ঠিকই, কিন্তু তার নিজের মন যেন এখানে নেই। সে জানলার বাইরে তাকিয়ে শূন্যে হারিয়ে গেছে এবং তার চোখের কোণ আবারও ঘিজে উঠেছে। এত সকালে এমন শুকনো মুখ নিয়ে কোথায় যাচ্ছিস রে মা? দাদুর সেই শান্ত, গম্ভীর কিন্তু অত্যন্ত মায়াভরা প্রশ্নে লাবণ্যার ভাবনায় ছেদ পড়ল। ওই গলার স্বরে এমন এক আপনজন হওয়ার অনুভূতি ছিল যে লাবণ্যার বুকের ভেতরটা হু হু করে উঠল। কত মাস, এমনকি কত বছর ধরে তার সাথে কেউ এত ভালোবাসা আর উদ্বেগের সাথে কথা বলেনি। তার হঠাৎ করে হরিপুরে থাকা নিজের বাবার কথা মনে পড়ে গেল। সে তাড়াতাড়ি চোখ মুছে মিথ্যে হাসার চেষ্টা করে বলল, কিছু না দাদু, এদিকেই একটু কাজ ছিল আদালতে। সে নিজের ভেঙে যাওয়া ঘর আর কোর্টের সিঁড়ি চড়তে হওয়ার কথা একজন অচেনা মানুষকে কিভাবে বলবে সেই সংকোচে এড়িয়ে যাচ্ছিল। কিন্তু বিচারপতি শ্যামলাল বর্মার নজর থেকে যেখানে বড় বড় অপরাধীরা রেহাই পায়নি, সেখানে এই নিষ্পাপ মেয়ের লুকিয়ে রাখা দুঃখ কিভাবে লুকোনো থাকবে? তিনি অত্যন্ত স্নেহের সাথে নিজের কুঁচকানো হাতটি লাবণ্যার মাথায় রাখলেন। মা, আমি বয়সে তোর চেয়ে অনেক বড়। মানুষের চোখ তার ঠোঁটে চেপে রাখা সব কথা বলে দেয়। তোর চোখে আকাশ সমান দুঃখ জমা হয়ে আছে। নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচানো মেয়েটি এত হতাশ কেন? বল আমাকে, মন হালকা কর। অচেনা মানুষের কাছে দুঃখ কথা বলা অনেক সহজ হয়। সেই স্নেহের স্পর্শ আর কথায় লাবণ্যার ধৈর্যের বাঁধ শেষ পর্যন্ত ভেঙে গেল। গত রাত থেকে চেপে রাখা বুক ফাটা কান্নাটা হঠাৎ করেই বেরিয়ে এলো। সে আঁচল দিয়ে মুখ চেপে ধরল, যাতে বাসের অন্য লোক তার কান্নার আওয়াজ শুনতে না পায়। সে ফুঁপিয়ে কাঁদতে লাগল। দাদু কিছুই বললেন না, শুধু তাকে কাঁদতে দিলেন। মনের সব জ্বালা অশ্রু হয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিলেন তিনি। কিছুক্ষণ পর লাবণ্যা শান্ত হল।
এবং ভারী গলায় বলতে শুরু করল, দাদু, আমি জেলা আদালতে যাচ্ছি, ফ্যামিলি কোর্টে, নিজের স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে। ডিভোর্স বা বিচ্ছেদ শব্দটা উচ্চারণের সময় তার কণ্ঠস্বর কেঁপে উঠল। সে আরও বলতে শুরু করল। লাবণ্যা বলতে শুরু করল, দাদু, আমার নাম লাবণ্যা, হরিপুরের মেয়ে আমি। 7 বছর আগে রাহুলের সাথে আমার বিয়ে হয়েছিল। তখন ও জাজমাউয়ের একটা ছোট ঘরে থাকত আর ওকালতি পড়ত। ঘরে খাওয়ার মতো এক দানা শস্য ছিল না। আমি আমার বিয়ের গয়না বিক্রি করে দিয়েছিলাম। গঙ্গার ঘাটে ছাত্রদের টিফিন বানিয়ে সেই টাকা দিয়ে ওর কলেজের ফি ভরেছি। নিজে উপোস থেকেছি, কিন্তু ওর পড়াশোনায় কোনো ব্যাঘাত হতে দিইনি। ও সবসময় বলতো যে ও বড় উকিল হলে আমাকে রানীর মতো রাখবে। আজও কানপুরের খুব বড় উকিল হয়েছে। সাউথ সিটিতে আমাদের মস্ত ফ্ল্যাট আছে, দামি গাড়ি আছে, কিন্তু এখন ওর জীবনে আমার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই। আজোবা শ্যামলাল অত্যন্ত শান্তভাবে সব শুনছিলেন। তার মুখে কোনো বিস্ময়ের চিহ্ন ছিল না, কারণ সমাজের এই পচন তিনি আদালতে প্রতিদিন দেখেন। লাবণ্যা অত্যন্ত ভারী মনে বলতে লাগল, টাকা আর খ্যাতি আসার পর ও আমাকে নিয়ে লজ্জা পেতে শুরু করেছে। আমার ভাষা, আমার সাদাসিধে চালচলন এখন ওর বড় বড় কর্পোরেট পার্টিগুলোতে ওর কাছে আনফিট মনে হয়। ও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। গত রাতে নোটিশ পাঠিয়ে বলেছে, 1,00,000 টাকা নিয়ে চিরকালের মতো হরিপুরে চলে যেতে বলেছে, চুপচাপ সই করে দিতে, না হলে কোর্টে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। দাদু, যে হাতে আমি ওর এঁটো বাসন মেজেছি, আজ সেই হাতগুলোই ওর কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার দোষ কি ছিল? শুধু এটাই যে আমি আমার স্বামীকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। লাবণ্যার চোখ আবারও জলে ভরে উঠল। শ্যামলাল এক দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসলেন। তার চোখে তখন এক পিতার মমতা আর এক বিচারপতির শাসন একসাথে মিশেছিল। তিনি নিজের লাঠিটা মাটির ওপর হালকা করে ঠুকলেন এবং অত্যন্ত গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, মা, আমার দিকে তাকা। লাবণ্যা মাথা তুলল। যে মানুষ ভিখারির মতো টাকা আর মিথ্যে আভিজাত্যের পেছনে ছুটে নিজের হাতের আসল হিরে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়, সে মানুষ কান্নার যোগ্য নয়। শ্যামলালের এই কথাগুলো বাসের ঘরঘরানি ছাপিয়ে লাবণ্যার কানে এক পবিত্র মন্ত্রের মতো বাজল। তোর মনে হচ্ছে তুই হেরেছিস? না, হারলি তুই নোস, হেরেছে তোর স্বামী। সে এক অত্যন্ত সৎ আর সোনার মতো খাঁটি মেয়ের সঙ্গ হারিয়েছে। যে নারী নিজের ডানা ছেটে স্বামীকে ওড়ার আকাশ দিল, তার দাম যে মানুষ টাকায় মাপছে, সে ভেতর থেকে কত বড় ভিখারি একবার ভেবে দেখ। তুই নিজেকে ছোট ভাবছিস কেন? তুই তো হীরে, মা, আর হীরের কদর কোনো কাজ সংগ্রাহকের পক্ষে বোঝা সম্ভব নয়। তোর এই অমূল্য চোখের জল ওই মানুষটার জন্য বৃথা নষ্ট করিস না। এই কথাগুলো লাবণ্যার জন্য যেন সঞ্জীবনীর মতো কাজ করল। আজ পর্যন্ত রাহুল তাকে শুধু অযোগ্য, অশিক্ষিত আর গেঁয়ু বলে গালি দিয়েছে, কিন্তু এই অচেনা বৃদ্ধ তাকে হীরে বললেন। তার কথা শোনার সাথে সাথে লাবণ্যার ভেতরের সেই পরিশ্রমী আর আত্মসম্মানী নারীটি হঠাৎ জেগে উঠল। তার শিরদানা সোজা হল, চোখের জল থেমে গেল, আর চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠল। আজবার এই শব্দগুলো তার কাছে অন্ধকারের মধ্যে এক আলোক পর্তিকার মতো ধরা দিল। ঠিক তখনই কন্ডাক্টরের চিৎকার শোনা গেল, আদালত স্টপেজ, নামন তাড়াতাড়ি। বাস আদালতের কিছুটা আগেই থামল। লাবণ্যা নিজের কাপড়ের ব্যাগটা কাঁধে ঝোলাল এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে দাদুকে বাস থেকে নামতে সাহায্য করল। কানপুরের রোদের তেজ তখন ভালোই ছিল। সামনেই সেই মস্ত সাইনবোর্ড, কানপুর জেলা ও দায়রা আদালত। আগে যে বিশাল ইমারত দেখে লাবণ্যার বুক কাঁপত, এখন সেখানে যাওয়ার জন্য তার মনে এক লড়াকু জেদ তৈরি হয়েছে। সে দাদুকে প্রণাম করে বলল, আসি দাদু, নিজের খেয়াল রাখবেন। আপনি আজ আমাকে যা বললেন তাতে আমি অনেক সাহস পেয়েছি। আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলব না। সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই দাদু ডাক দিলেন। তিনি নিজের ছাতাটা খুলতে খুলতে অত্যন্ত শান্তভাবে বললেন, থাম মা, কোর্টে আমারও কিছু কাজ আছে, চল তোর সাথেই যাই। লাবণ্যা একটু অবাক হল। এই বয়সের দাদুর কোর্টে কি কাজ থাকতে পারে? হয়তো জমি জমার কোনো পুরনো মামলা হবে। তবে সে আর বেশি ভাবল না। এই মুহূর্তে তার সঙ্গ তার কাছে বড় আশ্রয় ছিল। তারা দুজনে একসাথে আদালতের আঙিনায় প্রবেশ করল।
আদালত চত্বর মানে যেন এক আলাদা জগৎ। প্রবেশদ্বার দিয়ে ভেতরে পা রাখতেই উকিল আর মক্কেলদের এক বিরাট ভিড় চোখে পড়ল। ইস্ত্রি করা ধবধবে সাদা শার্ট, কালো কোট আর গলায় সাদা ব্যান্ড ঝুলিয়ে উকিলরা লাল ফিতে বাঁধা মোটা মোটা ফাইল নিয়ে ছোটাছুটি করছেন। কারো মুখে জয়ের হাসি, কারো চোখে মামলাহারের দুশ্চিন্তা। পুরনো পাথুরে ইমারতের সিঁড়িতে লোকে লোকারণ্য। একপাশে মস্ত বটগাছের নিচে টাইপিস্টদের সারি, টাইপরাইটারের সেই অনবরত খটখট শব্দ আর মাঝে মাঝে টিং বেল বাজার আওয়াজ পুরো চত্বরে প্রতিধ্বনিত হচ্ছিল। পাশে নোটারি আর স্ট্যাম্প পেপার বিক্রেতাদের জটলা। ওখানকার চায়ের দোকান থেকে আসা আদা চায়ের সুগন্ধ বাতাসে ভাসছিল। উকিলরা চায়ের গ্লাস হাতে নিয়ে আইনের ধারা আর চলমান মামলা নিয়ে তর্কে ব্যস্ত ছিলেন। পুলিশের গাড়ি, হাতকড়া পরা আসামি, ন্যায়ের আশায় আসা অসহায় কৃষক আর লাবণ্যার মতো ভেঙে যাওয়া সংসারের গল্প নিয়ে আসা মহিলারা সব মিলিয়ে কানপুর আদালত সরগরম ছিল। পুরনো কাগজ, কালি আর ঘামের এক অদ্ভুত গন্ধ সেখানে ভুরভুর করছিল। এই পরিবেশ সাধারণত একজন সাধারণ মানুষকে দবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আজ লাবণ্যা একা ছিল না। তার পাশে সেই বৃদ্ধ দাদু অত্যন্ত ধীরস্থিরভাবে কিন্তু প্রবল আভিজাত্যের সাথে লাঠি ঠুকতে ঠুকতে চলছিলেন। তার চলার ভঙ্গিতে এমন এক তেজ ছিল যে কেউ তাকে ধাক্কা দেওয়ার সাহস পাচ্ছিল না, বরং জনস্রোত নিজে থেকেই তার জন্য রাস্তা ছেড়ে দিচ্ছিল। আমাদের ফ্যামিলি কোর্টের ওয়েটিং এরিয়ায় যেতে হবে মা, চল ওদিকে। দাদু তাকে রাস্তা দেখালেন। লাবণ্যা তার পিছু পিছু সেই ভিড় ঠেলে এগোতে লাগল। মনে হচ্ছিল এই আদালতের প্রতিটি কোণা তার নখদর্পণে। তারা ফ্যামিলি কোর্টের সেই পুরনো আর স্যাঁতস্যাঁতে বিল্ডিংয়ে পৌঁছাল। ভেতরে প্রচণ্ড গুমট আর ঘামের গন্ধ। ওয়েটিং এরিয়া মানে একটা লম্বা বারান্দা, যেখানে দেওয়ালের পাশে পুরনো কাঠের বেঞ্চ পাতা। সেখানে বসা প্রতিটি মুখেই দেখা যাচ্ছিল এক চরম অসহায়তা আর হারিয়ে যাওয়া স্বপ্নের ছাপ। লাবণ্যা আর দাদু এক কোণায় গিয়ে বসলেন। লাবণ্য তার কাপড়ের ব্যাগটা জাপটে ধরে বারান্দার মূল প্রবেশদ্বারের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রতিটা পায়ের শব্দে তার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল। রাহুল যে কোনো সময় আসতে পারে ভেবেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। দাদু পাশে একদম শান্ত হয়ে বসেছিলেন। তিনি তার কাঠের বাঁটওয়ালা ছাতাটি দু পায়ের মাঝে ভর দিয়ে রেখেছিলেন এবং দুই হাত তার উপর রেখে স্থির হয়ে বসেছিলেন। মনে হচ্ছিল তিনি ধ্যান করছেন। বাইরের কোনো কোলাহল তাকে স্পর্শ করছিল না। কিন্তু সেই নীরবতা যে ছিল ঝড়ের আগের স্তব্ধতা, তা কেউ জানত না। হঠাৎ বারান্দার হৈহুল্লোড় যেন একটু কমে এলো। লাবণ্য ঘাড় ঘুরিয়ে দেখল আর তার বুকটা ধক করে উঠল। রাহুল সিনহা ভেতরে ঢুকছে। তার চালচলন কোনো রাজার মতো। গাঢ় নীল রঙের দামি ব্র্যান্ডের স্যুট, গলায় সাদা ব্যান্ড, পায়ে ঝকঝকে লেদার শু আর চোখে দামি রয় ব্যান্ড গগলস। তার জুতোর শব্দ বারান্দার মেঝেতে। রাহুল চশমাটা খুলে ওয়েটিং এরিয়ায় চোখ পোলাল। এক কোণায় ম্লান মুখে সাধারণ সুতির পোশাকে বসা লাবণ্যার ওপর তার নজর স্থির হল। তার চোখে মুখে চরম ঘৃণা ফুটে উঠল। সে সরাসরি লাবণ্যার দিকে এগিয়ে এল। লাবণ্যার অবস্থা তখন বাঘের সামনে পড়া হরিণের মতো। সে তার ব্যাগটা আরও শক্ত করে আঁকড়ে ধরল। রাহুল সামনে এসে দাঁড়াল এবং তাকে আপাদমস্তক এমনভাবে দেখল যেন লাবণ্যার রাস্তার কোনো নোংরা আবর্জনা। এলে শেষ পর্যন্ত ভিক্ষে মাগতে? রাহুলের কর্কশ ও অহংকারী কণ্ঠস্বর পুরো বারান্দায় প্রতিধ্বনিত হল। আশেপাশের লোক ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকাতে লাগল। আমি ভেবেছিলাম ওই হরিপুরের ওই গাঁ চাষার মেয়ে হয়ে এখানে আসার সাহস তোর হবে কিনা, কিন্তু এলি, আর তাও সেই ভিখারি বেশে। লাবণ্যা মাথা তুলল, তার চোখে জল। সে মিনতি করে বলল, রাহুল প্লিজ, এখানে এসব করো না, লোকে দেখছে। রাহুল এক কুৎসিত হাসি হাসল। লোকে দেখছে? আর দেখার বাকি বাকি আছে। তুই এখানে এলি কিভাবে? আমার গাড়ির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিলি নিশ্চয়ই। আমি জানতাম তুই সিটিলিংক বাসেই আসবি, ওই ঘামে আর ভিড়ে ঠাসা বাসে ধাক্কা খেতে খেতে। আমার লজ্জা লাগে লাবণ্যা, আমার মতো বার্মা অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র লয়ারের বউ লাল সবুজ সিটি বাসে ধাক্কা খেতে খেতে কোর্টে আসে। আমার কোনো ক্লায়েন্ট যদি তোকে দেখত, আমার আর সম্মান থাকত? লাবণ্যা কিছু বলতে চেষ্টা করল, কিন্তু রাহুল ধমকে উঠল, চুপ থাক। গল্পটি এখানেই শেষ নয়। অহংকারী রাহুল জানেই না যে লাবণ্যার পাশে বসে থাকা ওই সাধারণ বৃদ্ধটি আসলে কে
এবং তিনি কিভাবে এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবেন। রাহুল তাকে মাঝপথেই থামিয়ে দিল। সে তার জুনিয়র উকিলের হাত থেকে একটি ফাইল ছিনিয়ে নিয়ে লাবণ্যার কোলের ওপর অত্যন্ত অভদ্রভাবে ছড়ে দিল। ফাইলটি শটান গিয়ে পড়ল লাবণ্যার সেই পুরনো কাপড়ের ব্যাগটির ওপর। এই দেখো লাবণ্যা, তোমার ঘ্যানঘ্যানানি শোনার মতো সময় আমার নেই। আজ বিচারকের সামনে গিয়ে মুখ বুজে বলবে যে তোমার কিছুই চাই না, আর এই পেপারগুলোতে চুপচাপ সই করে দাও। সাউথ সিটির বাড়ি আর আমার সম্পত্তির ওপর ভুল করেও অধিকার দাবি করার সাহস দেখাবে না। এই সব কিছু আমি আমার বুদ্ধি আর পরিশ্রম দিয়ে অর্জন করেছি। এই সম্পত্তিতে ভাগ বসানোর মতো কি যোগ্যতা আছে তোমার? তুমি শুধু বাসন মাজা আর রান্নার টিফিন বানানোর যোগ্য। কর্পোরেট পার্টিগুলোতে গিয়ে দুটো ইংরেজি কথা বলার অকাত তোমার নেই। আর সেই কারণেই আমি ঠিক করেছি, এই নাও 1 লক্ষ টাকার চেক। তোলো তোমার ওই নোংরা ব্যাগ আর চিরকালের মতো হরিপুরে চলে যাও। এই কানপুর শহরে যেন আর কোনোদিন তোমার মুখ না দেখি, বুঝলে? রাহুলের সেই ঔদ্ধত্য আর টাকার গরম দেখে সেখানে উপস্থিত প্রত্যেকের রক্ত টকবক করে ফুটছিল। নিজের স্ত্রীর মতন একজন নারীকে প্রকাশ্য চত্বরে এভাবে যে মানুষ নিলাম করতে পারে, সে আর মানুষের পর্যায়ে পড়ে না। যে হাত দিয়ে লাবণ্যা তাকে খাইয়ে দিয়েছে, যার গয়না বিক্রির টাকায় তার পড়াশোনার খরচ চলেছে, আজ সেই হাতের ওপরেই সে 1 লক্ষ টাকার চেক ছুঁড়ে মারছিল। লাবণ্যার পাশে বসে থাকা দাদু অত্যন্ত শান্তভাবে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সবকিছু দেখছিলেন। তার স্থির দৃষ্টি রাহুলের মুখের ওপর নিবদ্ধ করা ছিল। তার চেহারায় এক অদ্ভুত নীরবতা ছিল, ঠিক যেন ঝড়ের আগের থমথমে সমুদ্র। রাহুলের প্রতিটি কুরুচিপূর্ণ শব্দ। রাহুলের নজর এবার লাবণ্যার কাছ থেকে সরে পাশে বসা বৃদ্ধ দাদুর উপর পড়ল। দাদুর সেই পুরনো পোশাক, সাদা চুল আর হাতের কাঠের ছড়ি দেখে রাহুলের পিত্তি জ্বলে উঠল। আর এই কোন ভিখারি বুড়োকে সাথে নিয়ে এসেছ তুমি? রাহুল অত্যন্ত ঘেন্নার সুরে বলল। লাবণ্যা, তোমার যোগ্যতাই এটা। রাস্তার এই ভিখারিদের সাথেই তোমার ওঠা বসা। কর্পোরেট লেভেলের মানুষের সঙ্গ তোমার সহ্য হবে না। রাহুল এবার দাদুর দিকে ঘুরে তেড়ে এলো। এই বুড়ো, কানে শুনতে পাচ্ছিস না? ওঠ এখান থেকে। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার আর ওই অশিক্ষিত মেয়েটার মাঝে তুই নাক গলাবি না। চল, দূর হয়ে এখান থেকে। দাদু নিজের জায়গা থেকে নড়লেন না। তিনি শুধু তার শান্ত অথচ ভেদী দৃষ্টি রাহুলের চোখের উপর স্থির করলেন। তার সেই তীক্ষ্ণ চাহনি রাহুলকে এক মুহূর্তের জন্য অস্বস্তিতে ফেলে দিল, কিন্তু অহংকারের বশবর্তী হয়ে সে সেই অস্বস্তি ঝেড়ে ফেলল। কিরে, বুঝলি না? একজন বড় উকিলের দিকে চোখ রাঙিয়ে দেখছিস? আমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আছে তোর? রাহুল আরও চিৎকার করে বলল, সিকিউরিটি, সিকিউরিটি, এই বুড়োকে বাইরে বের করো। এখানে ওয়েটিং এরিয়াতে যাকে তাকে এসে বসার অনুমতি কে দিয়েছে? সে দাদুর কাঁধে ধাক্কা দেওয়ার জন্য হাত বাড়াল, কিন্তু ঠিক সেই মুহূর্তে রাহুলের হাত দাদু পর্যন্ত পৌঁছানোর আগেই লাবণ্য বিদ্যুতের মতো মাঝখানে এসে দাঁড়াল। সে রাহুলের হাত জোরে ঝটকিয়ে দিল। সারা রাত কান্নায় ভেঙে পড়া, সকাল থেকে অপমান সহ্য করা আর রাহুলের সামনে চিরকাল মাথা নিচু করে থাকা সেই লাবণ্য আজ প্রথমবার রণরাগিনীর মতো রুখে দাঁড়াল। রাগে তার চোখ জবা ফুলের মতো লাল হয়ে গিয়েছিল। রাহুল, ওনাকে হাত দেওয়ার সাহস করবেন না। লাবণ্যের কণ্ঠস্বর ফ্যামিলি কোর্টের সেই বারান্দায় সিংহীর গর্জনের মতো প্রতিধ্বনিত হল। উপস্থিত সবাই থমকে গেল। স্বয়ং রাহুলও এক মুহূর্তের জন্য হতবাক হয়ে পড়ল। আমার অপমান আপনি আজ পর্যন্ত করে এসেছেন। আমি সহ্য করেছি কারণ আপনাকে আমি ভগবান মানতাম, কিন্তু এই দাদু আজ আমাকে দেখিয়ে দিয়েছেন যে আমার সত্যিকারের মূল্য কি। আপনি ওনার সাথে লাগতে আসবেন না। আপনার কি মনে হয় টাকা দিয়ে আপনি সবকিছু কিনতে পারেন? 1 লক্ষ টাকার চেক দিয়ে আমার দাম কষছেন আপনি? সে কোলের ওপর থাকা ফাইল আর চেকটা তুলে রাহুলের মুখের ওপর ছুঁড়ে মারল। কাগজগুলো হাওয়ায় উড়তে উড়তে নিচে পড়ে গেল। আপনার কর্পোরেট পার্টিতে ইংরেজি বলা বউ চাই, তাই না? তাহলে যখন জাজমাওয়ের ওই অন্ধকার ঘরে খাওয়ার মতো একদানা শস্য ছিল না, তখন আমার এই গেঁয়ো হাতের রান্না আপনার মুখে রোচত কিভাবে? আমার গায়ের গয়না বিক্রি করে যখন আমি আপনার কলেজের ফি ভরেছি, তখন তো সেই টাকাগুলো আপনার কাছে গেঁয়ো মনে হয়নি। গঙ্গার ঘাটে টিফিন পৌঁছে দিয়ে যখন আমি আপনার সব খরচ মেটাতাম, তখন তো আমাকে নিয়ে আপনার লজ্জা লাগেনি। আজ আপনি বড় উকিল হয়েছেন বলে আমাকে অযোগ্য বলার অধিকার আপনাকে কে দিয়েছে? লাবণ্যের প্রতিটি শব্দ আগুনের গোলার মতো আছড়ে পড়ছিল। রাহুলের জুনিয়র উকিল ভয়ে দুপা পিছিয়ে গেল। অপমানে রাহুলের মুখ লাল হয়ে উঠল। তার অহংকারের ওপর এটা ছিল এক বিরাট আঘাত, আর তাও একজন সাধারণ মেয়ের হাত থেকে সবার সামনে। তুই আমাকে শেখাবি? রাহুল রাগে থরথর করে কাঁপতে কাঁপতে লাবণ্যার দিকে তেড়ে এলো।
তোর এত বড় সাহস যে আমার মুখের ওপরেই কাগজ ছুঁড়ে মারলে? আজ তোকে এমন শিক্ষা দেব যে... রাহুল লাবণ্যার ওপর হাত তুলল, কিন্তু সেই হাত লাবণ্য পর্যন্ত পৌঁছল না। লাবণ্যার পেছনে বসে থাকা দাদু হঠাৎ তার কাঠের বাঁটওয়ালা ছড়িটি মেঝের ওপর সজোরে ঠুকলেন। ঠক! সেই আওয়াজটি ছিল ঠিক একজন বিচারকের হাতুড়ির বা গ্যাভেলের মতো, যা মুহূর্তের মধ্যে সেখানকার কোলাহল থামিয়ে দিল। বারান্দায় এক নিস্তব্ধতা নেমে এলো। দাদু অত্যন্ত ধীর স্থিরভাবে অথচ প্রচণ্ড আভিজাত্যের সাথে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন। তার পরনের সেই পুরনো জামাকাপড় এখন আর কারো কাছে ভিখারির মতো মনে হচ্ছিল না, বরং সেই পোশাকের ভেতর থেকে এমন এক ব্যক্তিত্ব বেরিয়ে আসছিল যা যে কোনো দামি স্যুটকে হার মানাবে। তিনি তার দৃষ্টি রাহুলের চোখের উপর স্থির করলেন। থাম! দাদুর কণ্ঠস্বর পুরো কোর্ট লবিতে সিংহের ডাকের মতো শোনা গেল। ওই একটি শব্দে এতটাই শক্তি আর অধিকার ছিল যে রাহুলের হাত আপনা-আপনি নিচে নেমে এলো এবং সে 2 পা পিছিয়ে গেল। দাদু নিজের মোটা ফ্রেমের চশমাটা খুললেন, পকেট থেকে একটি ধবধবে সাদা রুমাল বের করে চশমার কাঁচ পরিষ্কার করলেন। মাথার সাদা চুলগুলো হাত দিয়ে একটু ঠিক করে নিলেন। এখন তার মুখটা পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছিল। এই সাধারণ শব্দগুলো রাহুলের কানে আছড়ে পড়ার সাথে সাথে তার পায়ের তলার মাটি সরে গেল। বার্মা অ্যান্ড অ্যাসোসিয়েটস, এটা সেই ল ফার্ম যেখানে সে কাজ করে। শুধু কানপুর নয়, পুরো উত্তরপ্রদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ল ফার্ম এটি। কিন্তু এই ভিখারি চেহারার বুড়ো তার ল ফার্মের নাম জানল কিভাবে? আর সে এত অধিকারের সাথে তার চাকরি নিয়ে কথা বলছে কেন? রাহুলের মাথায় চিন্তার চাকা ঘুরতে লাগল। সে বিভ্রান্ত হয়ে দাদুর মুখের দিকে আবারও খুঁটিয়ে তাকাল। সেই তেজ, সেই তীক্ষ্ণ চাহিনি, কথা বলার সেই বিশেষ ধরন। আর হঠাৎ রাহুলের হৃৎপিণ্ড একটা ধক করে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল তার অফিসের প্রধান কেবিনে টাঙানো সেই বিরাট তৈলচিত্র। যে মানুষের ছবি সে এবং ল ফার্মের সব উকিল প্রতিদিন অফিসে গিয়ে শ্রদ্ধার সাথে প্রণাম করেন, যার নামে ওই ফর্ম পরিচিত, এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বার্মান অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা বিচারপতি শ্যামলাল বার্মা। রাহুলের মুখের ভাষা হারিয়ে গেল। ভয়ে তার চোখ ছানাবড়া হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা এই বৃদ্ধ মানুষটি রাস্তার কোনো ভিখারি নন, স্বয়ং শ্যামলাল বার্মা, যার একটি ফোনে বড় বড় অপরাধী আর নেটাদের ঘাম। শ্যামলাল যখন তার নামের উচ্চারণ করলেন, তাতে যে ঘৃণা মিশেছিল তা রাহুলকে জীবন্ত মৃত্যুর যন্ত্রণা দিল। রাহুলের পেছনে দাঁড়িয়ে থাকা তার জুনিয়র উকিল তো ভয়ে থরথর করে কাঁপছিল। সে শ্যামলালকে চিনতে পেরে আগেই 2 পা পিছিয়ে গিয়ে নিজের বুকের সাথে ফাইলগুলো জাপটে ধরেছিল। স্যার, আমার মনে হয়েছে আপনি এখানে কিভাবে? রাহুল কাঁপা কাঁপা গলায় বলল। তার কপালে ঘাম জমতে শুরু করল। এসি বারান্দাতেও সে দরদর করে ঘামছিল। তার দামি স্যুটটা এখন তার শরীরের ওপর একটা মস্ত বোঝা মনে হচ্ছিল। আমি এখানে কিভাবে? শ্যামলাল এক বিদ্রূপের হাসি হাসলেন। আমি এখানে এলাম কারণ আজ সকালে আমি আমার গাড়ি গ্যারেজে রেখে সিটিলিংক বাস ধরেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম সাধারণ মানুষকে প্রতিদিনের যাতায়াতে কি কষ্ট সহ্য করতে হয়। আর সেই পথেই একজন দায়িত্বজ্ঞানহীন ড্রাইভারের কারণে আমি বাস থেকে পড়ে মারা যেতাম, যদি এই মেয়ে নিজের জীবন বিপন্ন করে আমার হাত না ধরত। শ্যামলাল অত্যন্ত শ্রদ্ধার সাথে লাবণ্যার দিকে হাত ইশারা করলেন। কিন্তু রাহুল সিনহা, আমি জানতাম না যে আমার প্রাণ বাঁচানো এই হীরের মতো খাঁটি মেয়েটা আমারই ল ফার্মে কাজ করা এক অকৃতজ্ঞ, টাকার অহংকারে মত্ত এবং নিজের বউকে বাজারে নিলাম করা এক ভিখারির স্ত্রী হবে। শ্যামলালের এক একটি শব্দ চাবুকের মতো রাহুলের ওপর আছড়ে পড়ছিল। রাহুলের সেই বিদ্রূপ আর দম্ভ বিচারপতি শ্যামলাল ভার্মার সামনে এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। লাবণ্যা স্তম্ভিত হয়ে সব দেখছিল। যে বৃদ্ধ মানুষটিকে সে বাসে পড়ে যাবার হাত থেকে বাঁচিয়েছিল এবং যার কাঁধে মাথা রেখে সে নিজের দুঃখের কথা বলে কেঁদেছিল, তিনি যে এত বড় একজন বিচারপতি এবং রাহুলের বস হবেন তা সে স্বপ্নেও ভাবেনি। ভাগ্যের এক অদ্ভুত খেলায় যে স্বামীর সামনে লাবণ্যা চিরকাল মাথা নিচু করে থাকত, সেই স্বামী আজ ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এক বৃদ্ধের সামনে দাঁড়িয়ে ক্ষমা। আমার ভুল হয়ে গেছে, ওনার সাথে এভাবে কথা বলা আমার একদম উচিত হয়নি। কিন্তু স্যার, আসলে আমাদের চিন্তাভাবনা একদম আলাদা। ও আমার স্ট্যান্ডার্ডের নয়। রাহুল এখনও নিজেকে বাঁচানোর এক করুণ চেষ্টা করছিল। স্ট্যান্ডার্ড? শ্যামলাল গর্জে উঠলেন। কিসের স্ট্যান্ডার্ড? ইংরেজিতে 4টে কথা বলা আর দামি পার্টিতে গিয়ে মিথ্যে হাসি হাসা মানেই স্ট্যান্ডার্ড?
যে নারী নিজের গয়না বিক্রি করে তোমার পড়াশোনার খরচ জুগিয়েছে, যে গঙ্গার ঘাটে রোদে পুড়ে পেফিন পৌঁছে দিয়ে তোমাকে ওকালতি শিখিয়েছে, তাকে তুমি স্ট্যান্ডার্ড শেখাচ্ছ? ওরে নির্লজ্জ মানুষ! ও যদি আজ অশিক্ষিত না হতো, তবে তুই আজ জাজমাউয়ের ওই অন্ধকার ঘরেই পচে মরতিস। তুই আজ বড় উকিল হোসনি, ও নিজের ডানা ছেটে তোকে ওড়ার আকাশ দিয়েছে বলেই তুই আজ উড়তে পারছিস। আর আজ যখন তুই ওড়া শিখে গেছিস, তখন সেই নারীকেই 1,00,000 টাকার চেক ছুঁড়ে মারছিস। শ্যামলাল মাটিতে পড়ে থাকা সেই 1,00,000 টাকার চেকটি নিজের লাঠি দিয়ে তুলে রাহুলের পায়ের কাছে ছুঁড়ে দিলেন। তোমার মতো নীচ আর অকৃতজ্ঞ মানুষের বার্মা অ্যান্ড অ্যাসোসিয়েটসে এক মুহূর্তেও থাকার অধিকার নেই। যে মানুষ নিজের ঘরের নারীকে সম্মান দিতে জানে না, সে আদালতে গিয়ে অন্যকে কি ন্যায় বিচার দেবে? তোমার ওকালতির লাইসেন্স বা সনদ আমি কিভাবে বাতিল করি আর তোমাকে কিভাবে পথে বসাই, সেটা এবার আমি দেখব। এ কথা শুনে রাহুলের পায়ের তলার মাটি সরে গেল। তার চাকরি, তার ক্যারিয়ার, সাউথ সিটির বাড়ি, দামি গাড়ি, সবই এখন তার হাত থেকে ফসকে যাচ্ছিল। যে টাকা আর সম্মানের জোরে সে লাবণ্যকে ঘর থেকে বের করে দিয়েছিল, সেই সম্মান এখন 1 সেকেন্ডে ধুলোই মিশতে বসেছিল। সে দৌড়ে গিয়ে শ্যামলালের পা জড়িয়ে ধরল এবং ছোট বাচ্চার মতো কাঁদতে লাগল। স্যার, স্যার, দয়া করে এমন করবেন না। আমি ধ্বংস হয়ে যাব। আমার সব কেরিয়ার শেষ হয়ে যাবে। আমি আপনার পায়ে পড়ছি। আমি লাবণ্যাকে আর কিচ্ছু বলবো না। আমি ডিভোর্স নেব না। আমি ওকে আবার ঘরে নিয়ে যাব। কিন্তু আমাকে চাকরি থেকে বের করবেন না স্যার। আমার লাইসেন্স বাতিল করবেন না। রাহুল প্রকাশ্য আদালতে শত শত মানুষের সামনে সাধারণ পোশাক পরা এক অবসরপ্রাপ্ত বিচারপতির পায়ে লুটোপুটি খাচ্ছিল। তার সেই দম্ভ আর আভিজাত্য এখন আবর্জনার ডাস্টবিনে পড়েছিল। লাবণ্যা এই দৃশ্য দেখে কোনো অদ্ভুত আনন্দ পেল না, বরং তার রাহুলের ওপর করুণা হল। যে মানুষটিকে সে ভগবানের মতো পুজো করত, সেই মানুষটি আজ এক মুঠো ভাতের জন্য আর চাকরির জন্য পতঙ্গের মতো ছটফট করছিল। সে লাবণ্যাকে ভালোবাসে বলে নয়, বরং নিজের মান সম্মান আর প্রতিপত্তি বিপন্ন হয়েছে বলেই সে ডিভোর্স বাতিল করতে রাজি ছিল। লাবণ্যা আজ তার ভেতরের আসল রূপটা চিনতে পারল। শ্যামলাল নিজের পা রাহুলের হাত থেকে ছাড়িয়ে নিলেন। তোমার এই মিথ্যে চোখের জল আমার মনে কোনো প্রভাব ফেলবে না রাহুল। তোমার যোগ্যতা আজ সবার সামনে চলে এসেছে। ওঠো আর কোর্টরুমে চলো। আজ যা ফ্যাসলা হওয়ার সেখানেই হবে, আর সেটা হবে আমার পদ্ধতিতে। শ্যামলাল রাহুলকে সেখান থেকে লাথি মারার মতো করে সরিয়ে দিলেন এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে লাবণ্যার দিকে তাকিয়ে বললেন, চল মা, আজ আর কাদার পালা তোর নয়, এই মানুষটার। আজ তোর ন্যায় আর এই আদালতের ন্যায় দুটোই আমি নিজের চোখে দেখব। লাবণ্যা এক দীর্ঘশ্বাস ফেলল। সে নিজের কাপড়ের ব্যাগটা শক্ত করে ধরল এবং মাথা উঁচু করে শ্যামলালের পিছু পিছু ফ্যামিলি কোর্টের প্রধান দরজার দিকে এগিয়ে গেল। তার পেছনে রাহুল নিজের বিধ্বস্ত অবস্থা সামলাতে সামলাতে এক লাঞ্ছিত পশুর মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছিল। তার প্রতিটি পদক্ষেপের সাথে তার অহংকার ধুলোই মিশে যাচ্ছিল। কর্মের এমন তাৎক্ষণিক বিচার কানপুরের ফ্যামিলি কোর্ট আগে কখনো দেখেনি। কোর্টরুমের সেই ভারী পুরনো কাঠের দরজা খুলে গেল। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত নিস্তব্ধতা আর আইনের দাপট অনুভব করা গেল। সামনে উঁচুতে বসেছিলেন বিচারপতি শ্রী অজয় কুমার সিং, যিনি একজন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ বিচারক হিসেবে পরিচিত। তিনি একটি ফাইলে কিছু নোট করছিলেন। শ্যামলাল বর্মা নিজের লাঠি ঠুকতে ঠুকতে ভেতরে ঢুকলেন। তার পেছনে লাবণ্যা এবং সবার শেষে মাথা নিচু করে ঘাম মুছতে মুছতে ঢুকল রাহুল। দরজা দিয়ে ভেতরে আসা মানুষটির দিকে বিচারপতি সিং তাকাতেই তার হাতের কলমটি থেমে গেল। তিনি চশমাটা নামিয়ে খুঁটিয়ে দেখলেন। সাধারণ ধবধবে সাদা শার্ট করা সেই বৃদ্ধ মানুষটিকে দেখে বিচারপতির হৃৎস্পন্দন থেমে গেল। তিনি অন্য কেউ নন, স্বয়ং সিংয়ের আইনের গুরু এবং আলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্যামলাল বর্মা। বিচারপতি সিং 1 সেকেন্ডও দেরি না করে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। একজন কর্মরত বিচারপতিকে এভাবে সম্মান জানাতে দেখে কোর্টে উপস্থিত অন্যান্য উকিল, পিয়ন আর মক্কেলরা অবাক হয়ে গেলেন। সবার নজর শ্যামলালের দিকে গেল। যারা শ্যামলালকে চিনতেন তারাও তড়াক করে নিজেদের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। পুরো কোর্টরুমে শ্মশানের নীরবতা নেমে এল। স্যার, আপনি এখানে? বিচারপতি সিং অত্যন্ত শ্রদ্ধার সাথে বললেন। স্যার, আপনি ওখানে পেছনে দাঁড়িয়ে কেন? দয়া করে সামনে আসুন। শ্যামলাল মৃদু হাসলেন এবং হাত ইশারা করে সবাইকে বসতে বললেন। সিং, তুমি তোমার কাজ চালিয়ে যাও। আজ আমি এখানে বিচারপতি বর্মা হিসেবে আসিনি, বরং এই মেয়েটার বাবা হিসেবে ওর পাশে দাঁড়াতে এসেছি। শ্যামলালের এই কথা শুনে পুরো কোর্টরুমে গুঞ্জন শুরু হল। সবার নজর লাবণ্যার ওপর গিয়ে পড়ল। গতকাল পর্যন্ত যে লাবণ্যা ছিল এক অশিক্ষিত নিরাশ্রয় নারী,
যার ওকালতনামা জমা দেওয়ার মতো টাকাও ছিল না, তার পেছনে আজ আইন জগতের সর্বাধিনায়ক এক পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন। আদালতের ডাক এলো, রাহুল সিনহা বনাম লাবণ্যা সিনহা। রাহুল কাঁপা কাঁপা পায়ে পিটিশনারের খাঁচায় গিয়ে দাঁড়াল। তার অবস্থা তখন ফাঁসির দণ্ড পাওয়া অপরাধীর মতো। কপাল বেয়ে ঘাম ঝরছিল। গলার সেই সাদা ব্যান্ডটা তার কাছে এখন ফাঁসির দড়ির মতো মনে হচ্ছিল। লাবণ্যা উল্টো দিকের খাঁচায় গিয়ে দাঁড়াল। শ্যামলাল লাবণ্যার ঠিক সামনের বেঞ্চে নিজের ছাতাটা ধরে অত্যন্ত শান্ত হয়ে বসলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি রাহুলের বুক ছিঁড়ে বেরিয়ে যাচ্ছিল। মিস্টার রাহুল সিনহা, বিচারপতি সিংয়ের কণ্ঠস্বর প্রতিধ্বনি হল, আপনার ডিভোর্সের আবেদন আমার সামনে রয়েছে। আপনি এতে উল্লেখ করেছেন যে আপনার সাফল্যে বা সম্পত্তিতে আপনার স্ত্রীর কোনো অবদান নেই, তাই তিনি কোনো খোরপোশ বা বাড়ির অধিকার পাবেন না। এ বিষয়ে আপনি কি আর কিছু বলতে চান? বিচারপতির এই প্রশ্ন রাহুলের কানে পৌঁছালেও তার মন সেখানে ছিল না। সে আর চোখে শ্যামলালের দিকে তাকাচ্ছিল। সে জানত যদি সে আজ একটিও মিথ্যে কথা বলে বা লাবণ্যাকে অপমান করে, তবে কোর্ট থেকে বেরোয়ার আগেই শ্যামলাল তার লাইসেন্স বাতিল করে তাকে পথে বসাবেন। টাকা আর সম্মানের দম্ভ কিভাবে কয়েক মিনিটে ধুলোয় মিশে যায়, এটি ছিল তার শ্রেষ্ঠ উদাহরণ। রাহুল ঢোক গিলল। তার হাত কাঠের রেলিংয়ের ওপর কাঁপছিল। সে মাথা নিচু করে অত্যন্ত ভাঙা গলায় বলতে শুরু করল, ইয়োর অনার, স্যার, আমি আমার এই দাবি এবং এতে দেওয়া সমস্ত অভিযোগ পুরোপুরি প্রত্যাহার করছি। রাহুলের কথা শুনে তার নিজের জুনিয়র উকিল আর উপস্থিত সবাই অবাক হয়ে গেল। আমি স্বীকার করছি যে আমার স্ত্রী লাবণ্যার কোনো দোষ নেই। আমারই ভুল ছিল। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। ইয়োর অনার, সাউথ সিটির ওই আলিশান ফ্ল্যাট, আমার গাড়ি আর আমার ব্যাংকের সমস্ত সম্পত্তি আমি নিজের ইচ্ছায় লাবণ্যার নামে করে দিতে রাজি আছি। আমার একটা পয়সাও চাই না। শুধু এই মামলাটি এখানেই মিটিয়ে দিন। রাহুল প্রায় কেঁদে ফেলেছিল। কাল রাতে যে ১ লক্ষ টাকার চেক ছুঁড়ে মারার দম্ভ দেখিয়েছিল, সেই মানুষটি আজ কোটি কোটি টাকার সম্পত্তি নিজেই লাবণ্যার পায়ে সঁপে দিচ্ছিল। এটা সে লাবণ্যার প্রতি ভালোবাসা থেকে করছিল না, বরং শ্যামলালের ভয়ে নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য করছিল। কিন্তু লাবণ্যার জন্য এটা ছিল ন্যায়ের জয়, সত্যের জয়। বিচারপতি সিং রাহুলের এই আত্মসমর্পণ এবং সম্পত্তি হস্তান্তরের প্রস্তাব রেকর্ড করে নিলেন। এরপর তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে শ্যামলালের দিকে তাকালেন। বর্মা স্যার, সিং নম্রভাবে বললেন, এই মামলার রায় এখন স্পষ্ট, কিন্তু আপনি নিজে এখানে উপস্থিত আছেন, তাই এই ঘটনার উপর আপনি কি কিছু বলতে চান? আপনার দুকথা এই আদালতের জন্য চিরকাল পথপ্রদর্শক হয়ে থাকবে। শ্যামলাল নিজের ছাতাটা পাশে রাখলেন এবং অত্যন্ত শান্ত অথচ রাজকীয় ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। পুরো কোর্টরুম শ্বাস রোধ করে তার দিকে তাকিয়েছিল। তার গম্ভীর স্বর পুরো ঘরে প্রতিধ্বনিত হল। সিং, শ্যামলাল বলতে শুরু করলেন, আইন তৈরি হয়েছে মানুষকে মনুষ্যত্ব শেখানোর জন্য, মানুষকে অহংকারী করার জন্য নয়। এই কোর্টের এক বিশাল ক্ষমতা আছে, কিন্তু যদি কালো কোট পরা মানুষের মনে কৃতজ্ঞতাবোধ না থাকে, তবে সেই কোটটি কেবল একজন অপরাধের ইউনিফর্ম হয়ে দাঁড়ায়। শ্যামলাল তার তীক্ষ্ণ দৃষ্টি রাহুলের উপর নিবদ্ধ করলেন। রাহুল ভয়ে মাথা নিচু করে ফেলল। এই যুবক রাহুল সিনহা আইনের ধারা মুখস্থ করেছে, পরীক্ষায় পাশ করেছে, কিন্তু ন্যায়ের আসল অর্থ ও কোনোদিন বুঝতে পারেনি। ন্যায় শুধু বইয়ের পাতায় থাকে না, তা মানুষের আচরণে থাকতে হয়। এই মানুষটা কি করল? হরিপুরের মাটিতে বেড়ে ওঠা এই সহজ সরল মেয়েটি নিজের গয়না বিক্রি করে একে ওটালতি শিখিয়েছে। গঙ্গার ঘাটে রোদে পুড়ে টিফিন পৌঁছে দিয়ে নিজের হাত পুড়িয়ে ওর স্বপ্নের ডানা তৈরি করেছে। আর আজ যখন সে আকাশে উড়তে শুরু করেছে, যখন ওর কাছে টাকা এসেছে, তখনই ও যেই ডালটিতে বসেছিল সেই ডালটিকেই নির্দয়ভাবে কেটে ফেলার চেষ্টা করেছে। শ্যামলালের প্রতিটি শব্দ শ্রোতাদের হৃদয়ে গেঁথে যাচ্ছিল। লাবণ্যার চোখে আবার জল এলো, কিন্তু এবার তা দুঃখের নয়, সম্মানের। আইন জগতের এত বড় একজন মানুষ আজ তার ব্যথা তুলে ধরছেন। রাহুল, শ্যামলাল গর্জে উঠলেন, তুমি একটু আগে বাইরে আমার পায়ে মাথা ঠুকলে কেন? কারণ আমি বর্মা অ্যান্ড অ্যাসোসিয়েটসের মালিক। আমার ক্ষমতা আর প্রতিপত্তি দেখে তুমি লাচার হয়ে গেছ। তুমি আমার পায়ে মাথা ঠুকেছ আমার গদি আর টাকার ওপর। কিন্তু এই মেয়েটি, এই লাবণ্যা, আজ সকালে আদালত স্টপে চলন্ত বাস থেকে পড়ে যাওয়ার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার হাত ধরেছিল। পড়ে যাওয়ার সময় ও আমার হাত ধরেছিল, নিজের জীবন বিপন্ন করেছিল। ও জানত না আমি কে, একজন সাধারণ, গরিব আর অচেনা বৃদ্ধ মানুষকে বাঁচাতে ও নিজের সবটুকু বাজি রেখেছিল। এটাই তোমাদের দুজনের মধ্যে তফাৎ। তুমি টাকায় ধনী হয়েছ ঠিকই, কিন্তু মনের দিক থেকে চিরকাল ভিখারিই রয়ে গেলে। আর এই মেয়েটি, যার পকেটে আজ বাসের টিকিট কাটার মতো টাকাও ছিল না, সেই প্রকৃত অর্থে ধনী,
ও একটা হিরে। কোর্টরুমের প্রতিটি মানুষ নিঃসার হয়ে এই জীবন দর্শন শুনছিল। শ্যামলাল বলে চললেন, যে মানুষ নারীকে সম্মান করতে পারে না, সে বিচার ব্যবস্থা এবং সমাজের ওপর সবচেয়ে বড় কলঙ্ক। নিজের ওকালতির লাইসেন্স বাঁচাতে তুমি আজ তোমার সব সম্পত্তি ওর নামে লিখে দিয়েছ। তোমার মনে হতে পারে তুমি অনেক বড় আপোষ করেছ, কিন্তু মনে রেখো, এটা তোমার মহানুভবতা নয়, বরং এটা তোমার জীবনের সবচেয়ে বড় হার। টাকার গরমে অন্ধ হওয়া তোমার অহংকার আজ এই আইনের মন্দিরেই এক নারীর পায়ের কাছে এসে আছড়ে পড়েছে, আর এই শিক্ষা তোমার সারা জীবন মনে থাকবে। শ্যামলাল বিচারকের দিকে তাকিয়ে বললেন, সিং সাহেব, আইন অন্ধ হতে পারে, কিন্তু জ্ঞানহীন নয়। আজ এই আদালতে শুধু আইনি বিচ্ছেদ হয়নি, বরং আজ এখানে সত্যের জয় হয়েছে এবং এক কৃতজ্ঞ মানুষের অহংকারের পরাজয় হয়েছে। আপনি এবার পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। শ্যামলাল আসনে বসলেন। তার সেই 5 মিনিটের বক্তব্য পুরো কোর্টরুমে এক অভূতপূর্ব শক্তির সঞ্চার করেছিল। সেখানে উপস্থিত অনেক জুনিয়র উকিল এবং মহিলাদের চোখে জল এসে গিয়েছিল। আইনের বইতে খুঁজে পাওয়া যায় না এমন এক মনুষ্যত্ব আর নারী সম্মানের পাঠ আজ শ্যামলাল সকলকে দিয়ে দিলেন। রাহুল কাঠঘরার কাঠের খুঁটি ধরে নির্জীবের মতন দাঁড়িয়েছিল। তার সমস্ত অস্তিত্ব যেন আজ সেখানে মুছে গেছে। যে টাকা আর প্রতিপত্তির জন্য তার এত অহংকার ছিল, শ্যামলালের শব্দগুলো সেই অহংকারকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। তার সেই দামি পোশাক এখন তেনার মতো মনে হচ্ছিল। চরম অপমানিত অবস্থায় সে কোর্ট থেকে বেরিয়ে যেতে লাগল। যাওয়ার সময় সে একবারও লাবণ্যা বা শ্যামলালের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি। তার জুনিয়র উকিলও এখন তার থেকে দূরত্ব বজায় রেখে হাঁটছিল। উদীয়মান সূর্যকে প্রণাম করা সেই ভিড় এখন অস্তমিত রাহুলকে ছেড়ে চল গেছে। নিজের কর্মের বোঝাতলায় পিষ্ট হওয়া রাহুল আদালতের সেই অন্ধকার বারান্দায় হারিয়ে গেল। লাবণ্য একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে তার পুরনো কাপড়ের ব্যাগটা বুকের কাছে জড়িয়ে ধরে আদালতের বাইরের খোলা চত্বরে এলো। বাইরে কানপুরের দুপুরের ঝলমলে রোদ ছড়িয়েছিল। আদালতের চত্বরের সেই পুরনো অশ্বত্থ গাছ থেকে আসা ঠান্ডা বাতাস তার মুখ ছুঁয়ে গেল। সকাল পর্যন্ত তার মনে যে আতঙ্ক, অপমান আর ভবিষ্যতের চিন্তা ছিল, তা এখন পুরোপুরি নেমে গেছে। রাহুলের টাকার প্রতি তার কোনো লোভ ছিল না, কিন্তু আজ সে যা পেয়েছে তা শুধু টাকা নয়, তার বন্ধক রাখা আত্মসম্মান। সে এখন আর কারো লাচার, অশিক্ষিত স্ত্রী নয়, সে এখন এক স্বাধীন এবং বিজয়ী নারী। ঠিক তখনই পিছন থেকে কাঠের ছড়ির ঠকঠক শব্দ শোনা গেল। শ্যামলাল বার্মা শান্তভাবে আদালতের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিলেন। লাবণ্য পিছনে ফিরে তাকাল এবং কৃতজ্ঞতায় তার চোখ দিয়ে আবার জল পড়তে লাগল। সে দৌড়ে গিয়ে শ্যামলালের পা জড়িয়ে ধরল। দাদু, বিচারক সাহেব, আমি আপনার এই ঋণ এ জন্যে কিভাবে শোধ করব? লাবণ্য ফুপিয়ে কেঁদে উঠে বলল, আজ আপনি না থাকলে সেই লোকটা আমাকে রাস্তায় বসিয়ে দিত। শুধু আমার সংসার ভাঙত না, আমার আত্মবিশ্বাসকেও ও মেরে ফেলত। আপনি আজ আমাকে নতুন জীবন দিয়েছেন। আপনি দেবতার মতো আমার পাশে এসে দাঁড়িয়েছেন। শ্যামলাল অত্যন্ত আদরের সাথে তার পিঠে হাত রাখলেন এবং তাকে টেনে তুললেন। তার মুখে সেই চিরচেনা শান্ত এবং পিতৃসুলভ হাসি ছিল। পাগল মেয়ে, আগে চোখের জল মোছো। তিনি স্নেহভরে বললেন, আমি কিছুই করিনি মা। আজ এই আদালতে যে রায় বেরিয়েছে তা আমি দিইনি, ওটা তোমার নিজের কর্মের ফল। লাবণ্য অবাক হয়ে তার দিকে তাকাল। তিনি আরও বললেন, ভেবে দেখো, আজ সকালে যদি তুমি সেই ভিড় বাসে নিজের দুঃখে ডুবে থাকতে আর এক অচেনা বুড়ো মানুষকে মরার জন্য ওভাবে ফেলে রাখতে, তবে আজকে আমি তোমার পাশে দাঁড়াতাম। রাহুল আদালতে ওকালতির পাঠ নিয়েছে ঠিকই, কিন্তু ও এটা বোঝেনি যে মানুষের সবচেয়ে বড় উকিল হল তার স্বভাব। তুমি নিঃস্বার্থভাবে আমার প্রাণ বাঁচিয়েছ, মনুষ্যত্ব দেখিয়েছ, আর প্রকৃতির নিয়ম হল তুমি পৃথিবীকে যা দেবে, পৃথিবী তোমাকে তার 1000 গুণ ফিরিয়ে দেবে। তুমি আমাকে জীবন দান দিয়েছ, আর নিয়তি তোমার কর্মের ফল হিসেবে আমাকে তোমার হয়ে লড়তে পাঠিয়েছে। এতে আমার কোনো মহত্ব নেই, এসব তোমার সততা আর ত্যাগের পুরস্কার। শ্যামলালের কথা শুনে লাবণ্যর গায়ে কাঁটা দিয়ে উঠল। বাসের সেই মুহূর্তটা তার মনে পড়ল। সত্যি যদি সে সেদিন হাতটা না ধরত, তবে আজকের দিনটা কেমন হতো? শ্যামলাল তার শার্টের পকেট থেকে একটি সুন্দর সাদা ভিজিটিং কার্ড বের করলেন। সেখানে সোনালী অক্ষরে লেখা ছিল, বিচারপতি শ্যামলাল বার্মা, প্রতিষ্ঠাতা বার্মা অ্যান্ড অ্যাসোসিয়েটস। তিনি কার্ডটি লাবণ্যর হাতে দিয়ে গম্ভীর কিন্তু আশ্বস্ত করার স্বরে বললেন, মা,
আজ তুমি তোমার বাড়ি ফিরে যাও। পেলে, টাকাও পেলে। কিন্তু মনে রেখো, নারীর আসল সম্মান তার স্বামীর সম্পত্তিতে নয়, বরং তার নিজের স্বাবলম্বী হওয়ার মধ্যে থাকে। তোমাকে আর কারোর ওপর নির্ভর করে বেঁচে থাকতে হবে না। তুমি যদি রান্না করে একজন মানুষকে উকিল বানাতে পারো, তবে নিজের ক্ষমতায় নিজের সাম্রাজ্যও গড়ে তুলতে পারো। যখনই তোমার মনে হবে যে তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও, তখনই এই ঠিকানায় চলে এসো। ভার্মা অ্যান্ড অ্যাসোসিয়েটসের দরজা তোমার মতো সৎ, পরিশ্রমী আর সাহসী মেয়ের জন্য সবসময় খোলা থাকবে। আমার অফিসে এমন খাঁটি হীরেরই দরকার। আর একটা কথা সবসময় মনে রেখো। শ্যামলাল তার চোখের দিকে তাকিয়ে বললেন, নারী কারোর ছায়া নয়, সে নিজেই এক আলোকবর্তিকা। আজ তুমি নিজের অস্তিত্বের লড়াই জিতেছ, এখন আর পিছনে ফিরে তাকিও না। যাও, এক নতুন জীবন তোমার অপেক্ষা করছে। লাবণ্য কার্ডটি হৃদয়ের কাছে চেপে ধরল। আজ পর্যন্ত তাকে তার গ্রাম্য ভাষা আর সাধাসিধে স্বভাবের জন্য ছোট করা হয়েছে, কিন্তু আজ কানপুরের সবচেয়ে বড় মানুষটি তার যোগ্যতার উপর ভরসা দেখিয়েছেন। তার শরীরে এক নতুন শক্তির সঞ্চার হল। ইতিমধ্যেই কোর্টের সিঁড়ির কাছে একটি বিলাসবহুল চকচকে মার্সিডিজ গাড়ি এসে দাঁড়াল। ইউনিফর্ম পরা এক ড্রাইভার বেরিয়ে এসে সসম্মানে পেছনের দরজা খুলে দিল। শ্যামলাল লাবণ্যর মাথায় শেষবারের মতো আশীর্বাদের হাত রাখলেন, নিজের ছড়িটি নিলেন এবং গাড়িতে গিয়ে বসলেন। গাড়ির কাঁচ ধীরে ধীরে উঠে গেল এবং মার্সিডিজটি কানপুরের ট্রাফিকের মধ্যে অদৃশ্য হয়ে গেল। লাবণ্য সেখানে দাঁড়িয়ে গাড়িটি চলে যাওয়া পর্যন্ত তাকিয়ে রইল। তার হাতে সেই পুরনো কাপড়ের ব্যাগটিই ছিল, কিন্তু এখন সেটি তার দারিদ্র্যের পরিচয় নয়, বরং সেটি তার পরিশ্রম, সততা আর জয়ের ঢাল। সে আকাশের দিকে তাকাল। মেঘ কেটে গিয়ে সূর্যের উজ্জ্বল আলো তার মুখে এসে পড়ছিল। সে এক দীর্ঘ প্রশান্তির নিঃশ্বাস নিল। তার মুখে এখন আর কোনো দুঃখ নেই, ঠোঁটে এক আত্মবিশ্বাসে ভরা বিজয়ী হাসি। সে আদালতের সিঁড়ি গিয়ে নিচে নেমে বাসের দিকে হাঁটতে লাগল, কিন্তু এখন তার হাঁটার ধরন বদলে গেছে। কাল পর্যন্ত মাথা নিচু করে স্বামীর গালি আর খোঁটা সহ্য করা লাবণ্য এখন সেখানে নেই। আজ রাস্তা দিয়ে হাঁটার সময় তার শিরদাঁড়া ছিল সোজা এবং চোখে ছিল নতুন জীবনের সোনালি স্বপ্ন। এখন আর তার কোনো বিলাসবহুল গাড়ির দরকার নেই, কারণ সে নিজেই এখন নিজের ভাগ্যের সারথি। কর্মের হিসেব প্রকৃতির দরবারে সবসময় নিখুঁত হয়। যদি আপনি সত্যিকারের মন দিয়ে এবং নিঃস্বার্থভাবে কারোর সাহায্যে এগিয়ে যান, তবে সঠিক সময়ে প্রকৃতিও আপনার জন্য কোনো না কোনো দেবদূত পাঠিয়ে দেয়। অহংকার, টাকা আর মিথ্যে দম্ভ ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের সততা, পরিশ্রম আর মনুষ্যত্বই তাকে আজীবন রক্ষা করে। যাদের হিরে চেনার ক্ষমতা নেই, তাদের জন্য চোখের জল ফেলার চেয়ে নিজের উজ্জ্বলতা এতটাই বাড়িয়ে দিন যাতে পুরো জগৎ আপনার আলোয় আলোকিত হয়ে ওঠে। লাবণ্য ঠিক সেটাই করেছিল, আর নিয়তি তার এই জয়কে সুবর্ণ অক্ষরে লিখে রাখল। ধন্যবাদ।